হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি হৃদয় ছো ইসলামিক টিভির আরেকটি গল্পে। আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলেছে, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। সাথে আছে আমি ইফতি। খুলনা থেকে ঢাকায় যাচ্ছি, উদ্দেশ্য লেখাপড়া। নিজের ব্যাপারে বলার মতো কিছুই নেই, আমি অনাথ। তবে একসময় সবই ছিল, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় হারাতে হয় সব। ছোট থাকতেই আমার কাকা সবকিছু নিজের করে আমায় ঠেলে দিয়েছিল অনাথ আশ্রমে। সেখান থেকেই বাবার এক বন্ধুর সাহায্যে লেখাপড়া চালিয়েছি। বাবার বন্ধুর নাম শফিক চৌধুরী। আমার ইন্টার শেষ, ভালো রেজাল্ট করেছি, তাই উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও ঢাকায় নতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক শফিক আঙ্কেলের বন্ধু। তিনি আমাকে আর তার সাথে দেখা করতে বলেছেন, তাই ঢাকায় পৌঁছেই আগে চলে গেলাম তার কাছে। ও হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ রানা। গ্রামের অতি সাধারণ ছেলে। পুরনো কাপড় যা সাধারণত মানুষ এতিমদের দিয়ে থাকে সেগুলো গায়ে। ঠিকানা অনুযায়ী এসে পৌঁছালাম এক বিশাল অট্টালিকার সামনে। দারোয়ান আমায় ভেতরে যেতে দিচ্ছিল না। কেন বা দিবে? আমার চাইতে এই বাড়ির চাকরগুলোর গেট আপ অনেক ভালো। নিরাশ হলাম না, নিচে অপেক্ষা করতে লাগলাম। কাছে ফোনও নেই, যার দ্বারা শফিক আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারি। যাই হোক, বিকেল পর্যন্ত বাড়ির সামনে বসে থাকলাম। বিকালে এক লোক আমায় জিজ্ঞাসা করল, তুমি কে বাবা? জি, আমি মাসুদ। এখানে কি চাই বাবা? জি, আমি রাশেদ স্যারের সাথে দেখা করতে এসেছি। তুমি কি খুলনা থেকে এসেছো? শফিক তোমাকে পাঠিয়েছে? জি, শফিক আঙ্কেল আমাকে পাঠিয়েছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি রাশেদ আলম। তুমি যার সাথে দেখা করতে এসেছো আমি সে। তা তুমি ভেতরে না গিয়ে এখানে কেন বসে আছো? আসলে স্যার দারোয়ান আমায় দেখে ঢুকতে দিচ্ছিল না, তাই বাইরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও, আমারই ভুল। আমার ওকে তোমার ব্যাপারে বলে রাখা উচিত ছিল। আচ্ছা, আসো, ভেতরে আসো। তারপর আমি তার বাড়ি ঢুকলাম। খুব বড় আর সুন্দর বাড়ি। ভেতরে গিয়ে তিনি আমায় বসতে বললেন। আমি বসলাম। শফিক, তোমার ব্যাপারে সবাই বলেছে, আর আমি তোমার রেজাল্টও দেখেছি। আমি তোমার বাবাকে চিনতাম, অনেক ভালো লোক ছিলেন তিনি, অনেক উপকার করেছেন আমার। আজ তোমার জন্য কিছু করতে পেরে নিজের কাছে একটু আনন্দ লাগছে। তোমার ভর্তি পরীক্ষার আর 15 দিন আছে। আমি আজই তোমার প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করে দিব। তুমি তোমার প্রস্তুতি শুরু করে দিও। জি আঙ্কেল। রহিম, মাসুদকে রুমটা দেখিয়ে দাও। যাও বাবা, ফ্রেশ একটু বিশ্রাম নাও। জি, আমি চলে আসলাম। ব্যাস, ভালো একটা রুম, এ যেন আমার মতো অনাথের কাছে স্বপ্নের মতো। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, সত্যি কি আজব দুনিয়া। নিজের রক্তের সাথে সম্পর্কিত মানুষগুলো আমায় অনাথ হয়ে জীবনযাপন করতে বাধ্য করলো। আমার সব কিছু নিয়ে নিল, আর কিছু অপরিচিত মানুষ আমায় অনাথ জীবন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। এনে দিতে চাইছে অনেক কিছু, দেখাতে চাচ্ছে স্বপ্ন। সত্যি, সমাজের কিছু মানুষের মধ্যে মানবতা নামের আজকের সমাজের মরীচিকাটা এখনো বেঁচে আছে। কিন্তু একজন অপরিচিত মানুষ আমার জন্য আর কত করবে? আমি অপরিচিত হওয়ার পরেও জায়গা দেয় নিজের ঘরে, 3 বেলা আহারের ব্যবস্থা করে। তার কাছ থেকে আর কিছু কিভাবে চাই আমি? আমার লেখাপড়া চালাতে গেলে তো টাকার প্রয়োজন, আর তা আমি শফিক আঙ্কেল বা রাশেদ আঙ্কেলের কাছ থেকে কিছুতেই নিতে পারবো না। আমাকে কিছু একটা তো করতেই হবে। আর এই ছেঁড়া কাপড় পরে ঢাকায় চলাচল করাও সম্ভব না। এতে আমার কিছু না হলেও রাশেদ আঙ্কেলের মানহানি হবে, কারণ তিনি আমায় আশ্রয় দিয়েছেন, আর আমার দ্বারা আমার উপকারকারীর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না কখনোই। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকালে উঠে ফ্রেশ হয়ে দেখি টেবিলে কিছু বই রাখা আছে, তার মানে এগুলো রাশেদ আঙ্কেল রেখে গেছেন। আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ করেই রাশেদ আঙ্কেল বলল, বাবা, রাতের খাবারটা খেয়ে তারপর আবার পড়তে বসো, এখন আসো। আঙ্কেলের কথা শুনে বাইরে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে, তাই আঙ্কেলের সাথে চলে গেলাম খাবার টেবিলে। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি বাড়ি আসার পর থেকে আঙ্কেলও কিছু কাজের লোক ছাড়া আর কাউকে দেখলাম না। তাই খাবার টেবিলে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাড়িতে কি আপনি একাই থাকেন? মানে আন্টিকে দেখছি না। তোমার আন্টি তার বাবার বাড়ি আছে, কিছুদিন সেখানেই থাকবে, আর তার এখানে আসতে আসতে হয়তো তোমার অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে। আচ্ছা। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম, আর কিছুক্ষণ বই পড়ে তারপর ঘুমিয়ে পড়লাম। আসলে এখন স্বপ্ন পড়ালেখা করে অনেক বড় কিছু করার, অনাথ বাদেও নিজের আরও একটা পরিচয় করতে চাই। এভাবেই চলছে দিনগুলো।
দেখতে দেখতে অ্যাডমিশন টেস্ট চলে আসলো। খুব ভালো হয়েছে পরীক্ষা। এখন মূল সমস্যা হচ্ছে ভর্তি ফি। আমার দ্বারা এখন এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। চাকরির খোঁজ করতে লাগলাম, কিন্তু জানা ছিল না এখন ছোটোখাটো একটা চাকরির জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয়। একরাশ হতাশা নিয়েই ফিরে আসি প্রতিদিন। দেখতে দেখতে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট চলে আসে। আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছি, যার কারণে অনেক সুবিধাই পাওয়া যাবে। এখন কথা হচ্ছে ভর্তি হওয়া। আজও চাকরির আশায় বেরিয়েছিলাম, ফলাফল শূন্য। রাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলেন, আমি চলে গেলাম খাবার টেবিলে। শোনো, কাল তোমার প্রয়োজনীয় বই আমি এনে দেব, আর হ্যাঁ, তোমার ভর্তি ফি জমা দেওয়া হয়ে গেছে। আঙ্কেল, আপনি আমার জন্য এত কেন করছেন? কারণ তোমার বাবার কাছে যে আমি চিরঋণী, সেই ঋণের বোঝা কিছুটা হলেও হালকা করার চেষ্টা করছে কেবলমাত্র। আঙ্কেল, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে এর চেয়ে বেশি নিতে পারবো না। আপনি বাবার ঋণ শোধ করতে গিয়ে আমার ঋণ বাড়িয়ে ফেলছেন। আমি এই ঋণগুলো কীভাবে মেটাবো? আঙ্কেল, আপনি আমায় আরেকটু উপকার করে দিন। কি বলো? আমাকে একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিতে পারবেন? জব করলে তুমি পড়ালেখা করবে কিভাবে? না, তোমার জব করা লাগবে না, তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি বরং দুটো টিউশনই করো। আচ্ছা, আমি তোমায় দুজন স্টুডেন্টের ব্যবস্থা করে দেব। তোমার নিজের পড়ার পাশাপাশি তাদেরকেও পড়িয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, কাল তোমার আন্টি আর নীলা আসছে। আঙ্কেল, নীলাকে? ও, নীলা হচ্ছে আমার মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কাল ওর সাথে তোমার পরিচয় করে দিব। জি আঙ্কেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এখানে আসার পর আঙ্কেল আমায় বেশ কিছু টাকা দিয়েছিলেন, সেগুলো দিয়ে কিছু শপিং করতে হবে। আঙ্কেলের বাড়ি এভাবে থাকা যাবে না, আর এভাবে বিশ্ববিদ্যালয়েও যাওয়া যাবে না। তাই ভাবলাম কাল সকালেই মার্কেটে যাব। রাতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে আঙ্কেলের সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এরপর কিছু কেনাকাটা করে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজিয়ে বাইরেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। আমি তাকিয়ে তো অবাক, এ কি মানুষ নাকি সাক্ষাৎ কোনো রূপকথার পরী? দরজার ওপাশ থেকে কোনো রূপকথার পরী দাঁড়িয়ে আছে। তার চোখ, তার ঠোঁট, ঘন কালো চুল, টোল পড়া গাল, যেন তার কোনোই তুলনা হয় না। ও হ্যালো। হ্যাঁ বলুন, কে আপনি? আর এখানে কি চান? জি, আমি এই বাড়িতেই থাকি। ওই, এটা আমাদের বাড়ি। হতে পারে, কিন্তু আমি এখানেই থাকি। কে এলো রে মা? চিনি না বাবা, বলেছে বাড়িতেই থাকে। আরে তো মাসুদ, নীলিমা। এ হলো মাসুদ, আমাদের সাথেই থাকবে। আর মাসুদ, ও হলো নীলিমা, আমার মেয়ে। আসুন ভিতরে আসুন। আমি বাড়ির ভিতরে গেলাম। রাতে টেবিলে খাবার রেখে আন্টির সাথে আমার পরিচয় করে দিল। সবাই আমায় মেনে নিল, কিন্তু নীলিমার দিকে দেখে মনে হলো খুশি হয়নি। যাই হোক, আমি এই ব্যাপারটাকে বেশি পাত্তা দিলাম না। কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে গেল। আজ প্রথম ক্লাস, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে সবার সাথে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। শহরে আমার মতো একটা গ্রামের খ্যাত এতিম ছেলে কখনো কখনো নিজের কাছেই অদ্ভুত মনে হয়, কারণ আমার মতো একটা এতিম ছেলের এমন অবস্থায় অবস্থান করা সত্যি যেন কাল্পনিক মনে হয়। যাই হোক, ক্লাসে গেলাম। অনেক নতুন মুখ। প্রথম ক্লাসে স্যার সবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু কোনো বন্ধু হলো না। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক। যে মানুষটার পরিচয় আমি একজন এতিম, যে অন্যর আশ্রয়ে থাকে এবং নিজের কোনো পরিচয় নেই, সে মানুষটার সাথে কেই বা বন্ধুত্ব করতে চায়? যেখানে অন্যরা বলছে আমার বাবা ডাক্তার, আমার বাবা অধ্যাপক, আমার বাবা বড় ব্যবসায়ী। নিয়তি। যাক, সে কথা। ক্লাস করে বাইরে এসে বসলাম। মনে করতে লাগলাম সেই দিনগুলি। তখন আমার বয়স ছিল 5 বছর। কতটা ভালো ছিল সেই দিনগুলো। মা নিজ হাতে আমায় খাইয়ে দিত, রাতে আমায় ঘুম পাড়িয়ে দিত। মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। মা আমায় অনেক গল্প শোনাতো। বাবা আর আমি দুজন মিলে ফুটবল খেলতাম। কিন্তু কপালটা দেখুন, নিয়তি সব ছিনিয়ে নিল আমার কাছ থেকে। বাবা মার মৃত্যুর পর আমার কাকা আমার বাবার সকল সম্পত্তি নিজের করে নেয়। কাকাকে বলেছিলাম, আমাকে তোমার কাছে রেখে দাও, আমি অনাথ আশ্রমে থাকতে পারবো না। আমি অনাথ নই, তোমরা আছো আমার। কিন্তু সেদিন তার আমার কথাগুলো শোনেনি। খোদার ওপর কোনো অভিযোগ নেই আমার, তিনি আমায় ভালো রেখেছেন। হয়তো মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু তাদের মিস করিনি। আমি যখন বালিশে মাথা রাখতাম, মনে হতো মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কানে মায়ের কণ্ঠ ভেসে আসতো, যেন মা আমার বসে বসে গল্প শোনাচ্ছে।
মা বাবার কথা মনে পড়তেই নিজের অজান্তে চোখের পানি চলে আসতো। এখনকার সমাজে একটা জিনিস ভালোই লক্ষ্য করলাম, এখনকার মায়েরা সন্তানদের আর গল্প শোনায় না, খাইয়ে দেয় না। বাবাগুলো সব টাকার পেছনে ছোটে, ভাবে না তার পরিবার চায় তার একটু ফোঁটা সঙ্গ। আর ছেলে মেয়েগুলো বোঝে না মা বাবার সঙ্গ। এদের দেখে মনে হয় যদি আমারও মা বাবা থাকতো হয়তো আমিও এদের মতোই হয়ে থাকতাম। তারা নেই বলেই হয়তো আমি তাদের সঙ্গ মিস করছি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরে আসলাম। অবশ্যই আমার বাড়ি নয়, রাশেদ আঙ্কেলের বাড়ি, যার ছাদের নিচে খোদা আমার মাথা রাখার জায়গা করে দিয়েছে। আজ দুপুরে খেতে ইচ্ছা করলো না, আমি রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়লাম। আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হলো এই বইগুলো। এটা কখনো আমার সঙ্গ ছাড়িনি। রাতে নীলিমা আমার খাবারের জন্য ডাকলো। আমি জানি নীলিমা ইচ্ছে করে আমায় ডাকে না, আঙ্কেলের আদেশের ফলে অনিচ্ছা সত্ত্বেও আমায় ডাকতে হয়। খাবার টেবিলে চলে গেলাম। বাবা মাসুদ, তোমার জন্য 2টো টিউশনের ব্যবস্থা করেছি। পাশের 22 নম্বর বাড়িতে একটা ছেলে আছে, ইন্টার ফার্স্ট ইয়ারের, খুব ভালো ছাত্র। তুমি জাস্ট ওকে একটু গাইড করবে। জি আচ্ছা। আরেকজন হচ্ছে আমাদের নীলিমা। কি, নীলিমাকে? কিন্তু আঙ্কেল, নীলিমাকে তো আপনি নিজেই আমার থেকে ভালো গাইড করতে পারবেন। আর নীলিমার কোনো জায়গায় সমস্যা হলে এমনিও আমার কাছে দেখে নিতে পারবে, তার জন্য ওকে আমার কাছে টিউশন দেওয়া লাগবে কেন? আমি জানি আমি নিজেও নীলিমাকে গাইড দিতে পারবো, কিন্তু সারাদিন ক্লাস করে আমার খুব ক্লান্ত লাগে, তাই নীলিমাকে সময় দেওয়া হয়ে ওঠে না। আর এইবার ওর ইন্টার পরীক্ষা রয়েছে, তাই তুমি ওকে গাইড করো। আমি জানি তুমি ওকে গাইড করলেও ভালো রেজাল্ট করবে। তুমি না করো না বাবা। আমার আর কিছু বলার থাকে না, তাই মেনে নিতে হয়। পরদিন থেকে পাল্টে যায় আমার রুটিন। সকালে বেরিয়ে যাই টিউশনি পড়ানোর জন্য, তারপর সেখান থেকে ক্লাস করে বিকেলে বাড়ি ফেরে এবং সন্ধ্যায় নীলিমাকে পড়ানো। নীলিমাকে দেখলেই যেন নিজের অজান্তেই ওর মায়ায় জড়িয়ে যেতে ইচ্ছে করে। আমি দিন দিন ওর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছি। ওর মুখটা আমার খুব টানে, মনে চায় আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু পারলাম না, কারণ নীলিমা আমায় একদমই সহ্য করতে পারে না। আমি যেন ওর চোখের কাঁটা। যাই হোক, ওর প্রতি আমার নীরব ভালোবাসা কোনো দিন প্রকাশ করতে পারবো না জানি। আমি জানি এই ভালোবাসা কখনো বাস্তবে রূপ নেবে না। কোনো বাবাই তার মেয়েকে কি করে একটা অনাথ ছেলের হাতে তুলে দেবে, যার মাথা গোজার জন্য নির্দিষ্ট কোনো ঠিকান নেই? তবু আমার মনটাকে মানতে পারি না। ওর মুখটা দেখলেই যেন আমার সকল বাধাগুলোই দুর্বল হয়ে যায়। আমি যেন হারিয়ে যেতে চাই ওর মাঝে। দিনগুলো ভালোই কাটছে। এখন আমার একটা ভালো বন্ধু হয়েছে, ওর নাম সুমন। বড়লোক বাবার একমাত্র সন্তান, কিন্তু সাধারণ থাকতে পছন্দ করে। আর ওর এই সাধারণতার জন্যই ওর সাথে আমার বন্ধুত্ব। ও যদি অন্য সব বড়লোক বাবার ছেলেদের মতো হতো তবে হয়তো কোনোদিন আমার পাশেই আসতো না। ছেলেটা অনেক ভালো। ও কিছুটা আমার মতো অনাথ। কিছুটা অনাথ বলার কারণ আছে, ছোটবেলায় মাকে হারায়, আর বাবা যদি ওর কথা ভেবে বিয়ে করেনি, কিন্তু সম্পদ উপার্জনের নেশায় নিজের সন্তানকে সময় দিতে পারে না। তাই ও কিছুটা আমার মতোই। আমরা দুজন একদম ভাইয়ের মতো, খুব কেয়ার করে আমার। সকালে ফ্রেশ হয়ে টিউশনি করিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। টিউশনির কারণে সকালে ব্রেকফাস্ট করা হয় না। ইউনিভার্সিটিতে পৌঁছাতে সুমনের সাথে দেখা। কিরে ভাই, কি খবর? হ্যাঁ রে, ভালো। তোর কি খবর? এই তো ভাই, পুরাই চাকানাকা। চল ক্যান্টিনে চল, কিছু খেয়ে আসি। না রে, ভালো লাগছে না, তুই যা। আমি জানি তুই সকালে কিছু খাসনি, চল। দেখ সুমন, তুই কেন আমাকে নিয়ে এত চিন্তা করিস বল? কারণ তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। চল, আমি এখনো কিছু খাইনি, চল ব্রেকফাস্ট সেরে আসি। চল। সুমন যতক্ষণ পাশে থাকে খুব ভালো সময় কাটে আমার। খোদার কাছে আর কি চাওয়া থাকতে পারে? না চাইতেও সব দিয়ে দিল আমায়। সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। ক্লাস শেষ করে সুমনের সাথে একটু ঘুরে বাড়ি চলে এলাম। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম, আর সন্ধ্যায় নীলিমাকে পড়াতাম। এভাবেই চলতে থাকে আমার দিন। দিন দিন নীলিমাকে অনেক ভালোবেসে ফেলি, কিন্তু কোনোভাবেই আমি তা প্রকাশ করিনি বা প্রকাশ করার চেষ্টাও করিনি। শুধু নীরবে ভালোবেসে গেছি। কিন্তু নীলিমার কাছে আমার কোনো পরিবর্তন হয়নি। ও এখন আমায় সহ্য করতে পারে না। একান্তে ঢাকায় না পড়লে আমার সাথে কথা বলে না। এভাবেই চলতে থাকে দিন। দিন কেটে মাস, আর মাস কেটে বছর। নীলিমার পরীক্ষা এখন শেষ। আঙ্কেল চাই নীলিমাকে বিয়ে দিয়ে দিতে। নীলিমারও এতে কোনো আপত্তি দেখলাম না। নীলিমার বিয়ের কথা শুনে নিজের মধ্যে কেন যেন একটা ব্যথা অনুভব করলাম। হয়তো এটা এতদিনের জমানো ভালোবাসা হারানোর ব্যথা, কিন্তু এখানে আমি কিছুই বলতে পারি না, কারণ আঙ্কেল আমায় অনেক ভরসা করে।
আমায় আশ্রয় দিয়েছে নিজের ঘরে। নীলিমার জন্য ছেলে দেখা হলো। ছেলে খুব বড় ঘরের, দেশের বাইরে থাকে। নীলিমাও ছেলেটাকে পছন্দ হয়েছে। বিয়ের আয়োজন করা হলো। বাড়ির সবাই অনেক খুশি, আর সবার খুশি দেখে নিজের মুখেও হাসি রাখার চেষ্টা করছি। দেখতে দেখতে নীলিমার বিয়ের দিন চলে আসলো। আজ নীলিমার বিয়ে। নীলিমাকে দেখে বোঝা যায় অনেক খুশি। বাড়ি ভর্তি অনেক লোক। এখন বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাড়ি ভর্তি লোক, সবার মুখে হাসি। নিজের একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেননি রাশেদ আঙ্কেল। নীলিমা অনেক খুশি নিজের নতুন জীবনের সূচনা হোক কথা ভেবে। আর এই সবার মাঝে একা আমি শুধু অভিনয় করে যাচ্ছি ভালো থাকার। ভেতরটা যেন শেষ হয়ে যাচ্ছে। কিভাবে বলি আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আপনার কাছ থেকে ওকে ভিক্ষা চাইছি। ওকে প্লিজ আমার হাতে তুলে দিন। যেখানে আমি নিজেই তার বাড়ির আশ্রয় নিয়ে থাকি, কিভাবে নীলিমাকে বলি, নীলিমা অনেক ভালোবাসি তোমায়, আমায় ছেড়ে যেও না। কথা দিলাম শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমায় খুশি রাখার চেষ্টা করব। যেখানে নীলিমা আমায় দেখতেই পারে না। সত্যি এ যেন এক কঠিন দহন, বা আমার ভেতরটাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আজ নীলিমার বিয়ে হয়ে যাওয়ার পরই আমি আঙ্কেলের বাড়ি ছেড়ে চলে যাব ঠিক করলাম। এখন চলে গেলে আঙ্কেল নিজেও খারাপ ভাবে, তাই বিয়ের অনুষ্ঠানে সর্বদাই আঙ্কেলের সঙ্গ দিতে লাগলাম। এদিকে বর আসার সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু বরের কোনো খোঁজ নেই। আঙ্কেল অনেক ফোন দিচ্ছে, কিন্তু বরের বাড়ির লোকজন কেউ ফোন তুলছে না। বরের বাড়ি থাকা আমাদের এক লোকের দ্বারা জানতে পারলো বর নাকি বিদেশে অনেক বেআইনি কাজ করত, যার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই বিয়ে বাড়ির আনন্দ যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। আঙ্কেল ভেঙে পড়েন। নিজের একমাত্র মেয়েকে কিনা এমন একটি ছেলের হাতে তুলে দিতে চাচ্ছিলেন যে নিজে অসৎ। সে কিনা নিজেই নিজের মেয়ের জীবনের ধ্বংস করতে যাচ্ছিলেন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আন্টিরও মন খারাপ নিজের একমাত্র মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে। আঙ্কেলকে আমি ধরে একটি সোফায় বসিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন, তারপর উঠে সবার সামনে যা ঘোষণা করলেন তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। সান্ত্বনা আপনারা, আল্লাহ আমার মেয়ের জীবনটা ধসের হাত থেকে বাঁচিয়েছে। শুধু ক্যারিয়ার দেখে আমি আমার মেয়েটাকে একটা অসৎ ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিলাম। কোনো খোঁজ নেইনি ছেলেটা কেমন। আল্লাহ আমার চোখ খুলে দিয়েছে। ক্যারিয়ার তো মানুষ তৈরি করে, আর সেই মানুষটার যদি একটা মন থাকে তবেই সেই প্রকৃত সফল ব্যক্তি। আমি আমার মেয়ের বিয়ে কোনো সম্পদশালী ছেলের সঙ্গে দিব না। এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব যে দায়িত্বশীল, সৎ এবং অবশ্যই একজন ভালো মানুষ। আমার মেয়ের আজকেই বিয়ে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমেই আমার মেয়ের বিয়ে সম্পন্ন করতে চাই, আর আমার মেয়ের বিয়ে হবে মাসুদের সাথে। রাশেদ আঙ্কেল সবার সামনে এমনটা ঘোষণা করলেন। আঙ্কেল আমি কিন্তু আমি কেন? আমার থেকে অনেক ভালো ছেলে আছে তো, যাদের ভালো একটা পরিবার আছে, তা বাদ দিয়ে কেন আমার মতো অনাথের হাতে আপনি নিজের মেয়ে তুলে দিচ্ছেন? কে বললো তুমি অনাথ? আমরা তো আছি তোমার। আর আমি জানি আমার নীলিমার জন্য আমি তোমার থেকে ভালো ছেলে আরেকটা বাঁচতে পারবো না। আমাকে যদি নিজের বাবার মতো সম্মান করে থাকো, তবে তুমি এই বিয়েতে অমত করো না। কিন্তু নীলিমা আঙ্কেল আমাকে মেনে নেবে? ওকে তো একবার জিজ্ঞাসা করে নেওয়া উচিত। নীলিমা অমত করবে না। ও কখনো আমার কথার অমত করেনি, আমি জানি আজও করবে না। চলো তুমি প্রস্তুত হয়ে আসো, আমি সব আয়োজন করছি। আর কি, আল্লাহ সত্যি খুব দয়াবান। তার কাছে চাইলে সব কিছুই পাওয়া যায়। খুব খুশি খুশি লাগছিল। অবশেষে নিজের ভালোবাসার মানুষটিকেই পেলাম, সাথে একটা পরিবারও। এখন আর নিজেকে এতিম মনে হবে না। বিয়ে সম্পন্ন হলো। আঙ্কেল আন্টি অনেক খুশি, কিন্তু নীলিমাকে দেখে মনে হচ্ছে না ও এই বিয়েতে খুশি। এরপর অন্যান্য কার্যক্রম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এরই মধ্যে আমি সুমনকে খবর দিয়ে দিছি, আর আমার বিয়ের কথা শুনে ছুটে এলো বিয়ে বাড়িতে। সন্ধ্যায় ছাদে বসে ওকে সব ঘটনা খুলে বললাম, যাক দোস্ত, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষটাকে পেলি। কিন্তু নীলিমা কি আমায় মেনে নেবে? ও তো আমায় দেখতেও পারে না। এখন তো মেনে নিতেই হবে, কারণ তুই ওর স্বামী। ভাই, মেনে নিলেই ভালো। আরে ধুর, তুই চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। আর এখন বসে না থেকে তা তোর ছাত্রী বউয়ের কাছে যা, অনেক রাত হয়ে গেছে। এরপর সুমন আমায় জোর করেই বাসর ঘরে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে দেখি নীলিমা চুপচাপ বসে আছে। আমাকে দেখেও কোনো কথা বলছে না।
আমি গিয়ে নীলিমার বিছানায় বসতেই ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার বেডে বসলি কেন? নীলিমা, এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। স্বামী আর তুই? আমি তোকে স্বামী মানি না, আর তুই তো আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্য নস। তাহলে আমায় বিয়ে করলে কেন? তখন তো না করে দিতে পারতে। তখন না করলে বাবার সম্মান নষ্ট হতো, তাই তোকে বিয়ে করলাম। শোন, কখন আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। আমি তোকে কোনোদিনও স্বামী হিসেবে মানব না। তোকে এইভাবে চলবে নাকি? না, এইভাবে চলবে না। আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব, কিন্তু তার আগে তুই বাবার কাছে খারাপ শাস্তি হবে। কেন? কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করে, আর তাই আমাদের যদি বিনা কারণে ডিভোর্স হয়ে যায় তবে বাবা মাকে খারাপ ভাববে। তাই তোকে বাবার সামনে খারাপ শাস্তি হবে, যাতে বাবা নিজেই আমাদের ডিভোর্স করায়। যা তোমার ইচ্ছা। আমি খাট থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এই ব্যাপারটা আগে আজ করতে পেরেছিলাম যে নীলিমা আমায় কিছুতেই মেনে নেবে না, তাই বেশি একটা অবাক হইনি। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙল নীলিমার ডাকে। এই উঠ, যা খাটে গিয়ে ঘুমা। এত সকালে ডাকার কি আছে? তোকে ডাকছে কি আর সাধে? যা খাটে গিয়ে ঘুমা, নাহলে কেউ দেখে ফেললে সমস্যা হবে। না, এই মেয়ের হিটলারি বুদ্ধি অনেক, সব সময় নিজেকে সেভ রাখার রাস্তা খোঁজে। একবার যখন ঘুম ভেঙে গেছে তখন আর ঘুম হবে না জানি, তাই একদম উঠে পড়লাম। ফ্রেশ একটু বই নিয়ে বসলাম। এরপর সকালে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। অবশ্য আজ একটু জামাই আদর পেলাম, খুব ভালোই লাগলো, কিন্তু কপাল খারাপ, বউয়ের আদর পেলাম না। যাই হোক, ব্রেকফাস্ট শেষে ইউনিভার্সিটিতে চলে গেলাম। সেখানে সুমনের সাথে দেখা। কিরে ভাই, কাল তোর বিয়ে হলো আর আজ তুই এখানে কেন? ভাই, কোথাও লেখা আছে নাকি বিয়ে হলে পরের দিন ক্লাস করা যায় না? না, সেটা না। আচ্ছা ভাই বল, রাতে কি কি হলো? আর বলিস না ভাই, রাতে একটু ঘুমাতে পারিনি। কি বলিস কি ভাই, তা কি করলি সারা রাত? আরে শালা, তুই যা ভাবছিস তার কিছু হয়নি। রাতে সোফায় শুতে হয়েছিল, তাই ঘুমাতে পারিনি। কি বলছিস এগুলো? সোফায় শুয়েছিস মানে? তোর ভাবি কাল রাতে আমার কাছে কি চেয়েছে জানিস? কি? ডিভোর্স। কি? হ্যাঁ, নীলিমা আমায় একদম মেনে নিতে পারবে না। আরে ভাই, তুই চিন্তা করিস না, 6 মাসের আগে তোদের ডিভোর্স হবে না। সুতরাং তোর হাতে 6 মাস সময় আছে। দেখ, নীলিমার মনে তোর জন্য ভালোবাসার জন্ম নেওয়াতে পারিসনি কিনা। আমি তাই করব। এত সহজে ওর হাত ছেড়ে দেব না। ভাগ্য যখন ওকে আমার কাছে এনে দিয়েছে, আমি আর ওকে দূরে যেতে দেব না। এরপর সুমনের সাথে আরও টুকটাক কিছু কথা বলে চলে গেলাম ক্লাস করতে। ক্লাস করে সুমনকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর আঙ্কেল আমায় যা বলল তার আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। সুমনের সাথে কিছু কথা বলে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতেই, বাবা মাসুদ, তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলনি কেন? দেখো, এখন তুমি নীলিমার স্বামী, আমাদের সব কিছু তোমাদের। তোমার কিছু লাগলে সুমি সোজা এসে আমাকে বলবে। তুমি তা না করে নীলিমার সাথে রাগারাগি করলে কেন? দেখো বাবা, তুমি আমাদের সব নিয়ে নাও, কিন্তু নীলিমাকে কষ্ট দিও না। রাশিদ আঙ্কেল কথাগুলো বলে আমার হাতে প্রায় 20,000 টাকার মতো ধরিয়ে দিলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার কথা। আমি তো কিছু করিনি বা বলিনি, তবে আঙ্কেল এগুলো কি বললেন আমায়? সোফায় চোখ পড়তে দেখি নীলিমা আন্টির কাছে বসে কাঁদছে। তখন কাল রাতে নীলিমার কথাগুলো মনে পড়ে গেল। আমার বাবা তোকে অনেক বিশ্বাস করে, আগে তোকে বাবার কাছে খারাপ বানাবো, তারপর বাবা নিজেই আমাদের ডিভোর্স করাবেন। এবার বুঝলাম এই সেই নীলিমার সাজানো খেলা। আমি ছোট্ট একটা হাসিতে রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে এসে সোফায় বসলাম। তখন নীলিমা রুমে আসলো। কেমন লাগলো আজকের নাটক? ভালোই। তোমার টাকা টেবিলের উপর রাখা আছে। হ্যাঁ, গুড বয়। আমার বাবার টাকায় তুই হাত দিবি না। আচ্ছা নীলিমা, আমি তোমায় বলেছি তোমায় ডিভোর্স দিয়ে দেবো, তবু কেন আমায় আঙ্কেলের কাছে খারাপ বানাচ্ছ? কারণ তোকে আমি দেখতে পারি না, তোকে দেখলে আমার গা জ্বলে, তাই তোকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি মাত্র। তোমার যা ইচ্ছা করো, তবে মনে রেখো, তুমি যত বড় গর্ত খুঁড়বে একদিন তোমাকে তাতেই পড়তে হবে, এবং সেদিন তুমি হাজার চেষ্টা করেও নিজের খোঁড়া গর্ত থেকে উঠতে পারবে না। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আরে যা যা, বেশি নীতি কথা বলতে আসিস না। আমি চলে আসলাম ছাদে। বসে বসে ভাবতে লাগলাম, নীলিমা তো আমায় দেখতে পারে না, তাও কেন আমায় ভালোবাসবো আমি? কেন আমি ওই মানুষটাকে আঁকড়ে বাঁচতে চাইবো যার 2 চোখের কাটা আমি? না, নীলিমাকে মুক্তি দিয়ে দেব, ও যা চাই করুক। কিন্তু আঙ্কেল যদি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি কোথায় থাকবো? আমার পড়ালেখার খরচই বা চালাবো কি করে? না, যাই হয়ে যাক, আমার পড়ালেখা চালিয়ে যেতে হবে।
পৃথিবীতে আমার থাকার জায়গার অভাব হবে না, আর অনাথ হওয়ার পরেও খোদা যখন আমায় এত দূর এনেছে, তবে বাকি পথটাও আমার কোনোভাবে চালিয়ে নেবেন। কথাগুলো ভাবতেই সন্ধ্যা হয়ে গেল। রুমে গিয়ে একটু বই নিয়ে বসলাম। রাতে সবার সাথে ডিনার করে এসে সোফায় শুয়ে পড়লাম। এখন এটা আমার বেড হয়ে গেছে। একটু কষ্ট হলেও এখন ধীরে ধীরে শুয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আর রাশেদ আঙ্কেল আমায় টিউশনি করতে দেয় না। ক্যাম্পাসে পৌঁছাতেই সুমনের সাথে দেখা। ভাই, কেমন যাচ্ছে তোর দিনকাল? হ্যাঁ রে, ভালোই। তোর? আমার আর কি ভাই, সব কিছু থেকেও নেই। এভাবে ভালো থাকার কোনো মানেই হয় না রে ভাই। জীবনটা উদ্দেশ্যহীন হয়ে পড়ছে। জানি না কোন তীর গিয়ে ভিড়বে আমার জীবনে। ভাই, মন খারাপ করিস না। আচ্ছা বাদ দে, বল নীলিমার সাথে তোর কি কত দূর? না রে ভাই, নীলিমার সাথে আমার কিছুই হবে না। ও আমায় একদমই সহ্য করতে পারে না। ভাই জানিস কতটা ভালোবাসি ওকে, কিন্তু ওকে বোঝাতে পারিনি ওকে বলতে ভালোবাসি। কখনো সুযোগই দেয়নি বলার। আমি দূরে সরে গেলে ও ভালো থাকবে, তাই ভাবছি ও যা চাই তাই হবে। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, মুক্ত করে দেব ওকে। কিন্তু ভাই তোর কি হবে? তুই তো ওকে অনেক ভালোবাসিস। ছোট থাকতে আমার একান্ত আপন মানুষ দুটোকে হারিয়ে ফেলেছি। নিজের রক্ত যখন আমায় দূরে ঠেলে দিয়েছিল তখন আমি বেঁচে ছিলাম। তো এবারও পারবো, বেশি কষ্ট হবে না। আসলে ভালোবাসার মানুষগুলোকে হারাতে হারাতে অভ্যাস হয়ে গেছে। ভাইরে, কিছু বলার নেই তোকে। তোর নিয়তিটা তোকে দিন দিন পাথর বানিয়ে দিচ্ছে, তবে আল্লাহর উপর থেকে নিরাশ হোস না। নিশ্চয়ই তিনি তোর জন্য ভালো কিছু রেখেছে। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে অভিযোগ নেই। হয়তো এখন জীবনে কষ্ট আছে, তবে সেই কষ্টগুলো শেয়ার করার মতো একটা ভাই তো দিয়েছে আমাকে। কথাটা বলতেই সুমন আমায় জড়িয়ে ধরল। তারপর আরও কিছু কথা হলো সুমনের সাথে। তারপর ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে সুমনকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম। আজও নীলিমার একটা সাজানো নাটক শুরু। আঙ্কেল আমায় অনেক কিছু বলল। চুপচাপ থাকলাম, কোনো প্রতিবাদ করলাম না। জানি প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আমি রুমে চলে আসলাম। বাথরুমের শাওয়ারের নিচে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম, ভাবতে লাগলাম আমার ভালোবাসার মানুষটা কে? ওর কাজের ফলে মন চায় ঠাটিয়ে দুটো চড়মারি, কিন্তু ওর ওই মায়াবী মুখটা দেখলেই নিজের মধ্যে কোনো রাগ ধরে রাখতে পারি না। খুব ভালোবাসি তো ওকে। ও কি আমায় মেনে নিতে পারবে না? কি ক্ষতি হতো আমায় মেনে নিলে? কি ক্ষতি হতো আমায় একটু ভালোবেসে বুকে জড়িয়ে নিলে? ও কি বোঝে না শত অপমানের পরেও একমাত্র ওর কারণেই পড়ে আছি ওর কাছে? খুব কাঁদতে ইচ্ছে করে, কেঁদে একটু নিজেকে হালকা করতে মন চাইছে। বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে একটু পানি বের হচ্ছে না। চিৎকার করতে মন চাইছে। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি। গোসল শেষ করে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই নীলিমা রুমে এসে শুয়ে পড়ল। অপলক তাকিয়ে আছি ওর চাঁদ মুখখানার দিকে। কতটা মায়া ভরা এই মুখটায় যত দেখি যেন মন ভরে না। খুব ইচ্ছা করছে কপালে আলতো একটা ছোঁয়া দিই, কিন্তু কোন এক অজানা কারণে পারছি না। বিকেল টাইমটায় বাড়ির বাইরে চলে গেলাম একটু হাঁটতে। রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় এই যে মাসুদ ভাইয়া। আমি পেছনে ফিরে, জি আমাকে বলছেন? জি ভাইয়া। বলুন। ভাই আমি মিম আক্তার, আপনার এক ব্যাচ জুনিয়র। আসলে ভাই একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি। আরে বলো, সমস্যা নেই। চলুন ভাইয়া, হাঁটতে হাঁটতে বলি। হ্যাঁ চলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। মেয়েটি হয়তো এমন কিছু বলতে চাইছে যা বলতে একটু একটু ভয় পাচ্ছে। বলো কি বলতে চাও? আসলে ভাই আমি সুমনকে ভালোবাসি, কিন্তু ওকে কিছু বলতে পারছি না। আপনি ওর বেস্ট ফ্রেন্ড, প্লিজ একটু হেল্প করুন। এই কথা তুমি সুমনকে বলতে পারো? ভাইয়া খুব ভয় পাই, যদিও আমাকে না করে দেয় আমি মরে যাব। অনেক ভালোবাসি। আচ্ছা কাল ক্যাম্পাসে এসো, আমি ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ভাইয়া। আমি জানতাম আপনি আমায় না করবেন না। ভাইয়া আপনার নাম্বারটা একটু দিবেন? সরি, আসলে আমি ফোন ইউজ করি না। আচ্ছা তাহলে ভাইয়া আজ আমি আসি, কাল ক্যাম্পাসে দেখা হবে। বাই। মেয়েটি চলে গেল। খুব সুন্দর মেয়েটি, সুমনের পাশে বেশ ভালোই মানাবে। আর মেয়েটির চোখ ও কথা বলার ধরন দেখে মনে হচ্ছে মেয়েটা সত্যি সুমনকে ভালোবাসে। যাক, ভালোই হলো। আমার ভাইটারও একটা পথ চলার সাথী হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি চলে আসলাম। এসে কিছুক্ষণ বই পড়লাম, তারপর ডিনার সেরে সোফায় এসে শুয়ে পড়লাম। এখন আর বাড়িতে কেউ আমার সাথে বেশি একটা কথা বলে না। এখন সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছে। যাক, বাদ দিয়ে সে কথা। সকাল উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ক্যাম্পাসে।
আজ উঠতে একটু দেরি হওয়ায় ব্রেকফাস্ট করা হলো না। চলে আসলাম ক্যাম্পাসে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আর ব্রেকফাস্ট করা হলো না। না খেয়ে ক্যাম্পাসের দিকে রওনা দিলাম। ক্যাম্পাসে পৌঁছাতেই সুমনের সাথে দেখা। এই একটা মানুষে এখন আমার একটু কেয়ার করে। কিরে ভাই, কি খবর? এই তো ভালো। আমিও ভালো। আচ্ছা সুমন, তুই কারোর সাথে প্রেম করিস না কেন? ভাই, আজকাল প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই রে। যা আছে সব স্বার্থ উসুল করার একটি প্রক্রিয়া। এখানে সত্যকারের ভালোবাসা কোনো দামই নেই। তবু তোর এমন একজনকে খোঁজা উচিত ছিল যে তোর কেয়ার করবে, তোকে ভালোবাসবে, তোর সুখ দুঃখের ভাগিদার হবে। আমার সুখ দুঃখের ভাগিদার তো তুই আছিস ভাই। দেখ, তবু তোর উচিত কারোর সাথে ঘর বাঁধা। আমার এটা একমাত্র তোকে তোর এই ব্যবস্থা থেকে মুক্তি দিতে পারবে। কিন্তু ভাই, আজকাল কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আর জানিস তো বিশ্বাস জিনিসটা নষ্ট হলে কতটা কষ্ট লাগে। আরে ভাই, এমন তো কেউ থাকতে পারে যে তোকে তোর জীবনের থেকেও বেশি ভালোবাসে? নেই রে ভাই, আমার জীবনে এমন কেউ নেই। চল আমার সাথে। কই যাবি? আগে চল তো। এরপর ক্যাম্পাসে মিমকে খুঁজতে লাগলাম। ওই তো মিম। ওই মিম, দাঁড়াও। আমার সাথে সুমনকে দেখে মিম অপ্রস্তুত হয়ে গেল। কিছুটা লজ্জা পাচ্ছে, তা ওকে দেখে বোঝা যাচ্ছে। আমি সুমনকে নিয়ে মিমের কাছে গেলাম। হ্যাঁ মিম, কালকে আমাকে যে কথাগুলো বলেছিলে তা এখন তুমি সুমনকে বলে ফেলো। মিম লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি দেখে বললাম, চল সুমন। মিম মনে হয় তুই কিছু বলবে না। মিম শুনিয়ে আমি সুমনকে নিয়ে হাঁটতে শুরু করলাম। এইবার মিম মুখ খুললো। ভাইয়া, আমার খুব লজ্জা করছে। এসব বিষয়ে চুপ থাকলে তার জন্য অনেক বড় কিছু হারাতে হয়। তাই বলছি তাড়াতাড়ি বলে ফেলো। আমি ওই সাইডে যাচ্ছি, তুমি ওর সাথে কথা বলে দুজনে একসাথে এসো। আমি মিম আর সুমনকে কথা বলার সুযোগ দিয়ে চলে আসলাম। কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি বলবো বলুন? আসলে হ্যাঁ বলুন। সুমন, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি তো আমাকে ঠিকভাবে চিনো না, আর আমি তো তোমার নামটা আজও জানলাম। কিভাবে হলো এসব? আসলে তোমায় প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তারপর তোমায় ফলো করতে শুরু করি। তুমি সবার থেকে আলাদা এবং খুব ভালো, তাই তোমায় ভালোবেসে ফেলি। আবেগ, এসব আবেগ ছাড়া আর কিছুই না। কিছুদিন আমার সাথে থাকলে এই আবেগ আর থাকবে না। আমার ব্যাপারে জানার আগ্রহকেই তুমি ভালোবাসা বলছো। একে অপরের মনের কথা বুঝতে পারার শক্তিকেও ভালো বন্ধুত্ব বলে। আর ভালোবাসা তাও আবার গভীর একটা প্রক্রিয়া। ওয়াও, আমি আবার তোমার উপর লাড্ডু হয়ে গেলাম। আচ্ছা যাও, ভালোবাসার নাম দিলাম না, অন্তত তোমাকে বোঝার সুযোগ দাও, তারপর বাকিটুকু দেখবো। ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। এখন চলো, মাসুদ বসে আছে। এরপর ওরা আমার কাছে আসলো। কিরে সুমন, তাহলে মনের মানুষ পেয়ে গেলি? না রে, এখন অনেক বড় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তোমার বোনকে। আরে, আমার বোন ঠিকই করে নিবে, কোনো ব্যাপার না। কি বলো মিম? জি ভাইয়া। তারপর একসাথে বসে কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম মিম সম্পর্কে। বড় লোকের মেয়ে, কিন্তু অহংকার নেই। আমাদের মতোই সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে। কিছুক্ষণ কথা বলার পর সুমন একটা দরকারের ফলে আমাদের মাঝ থেকে উঠে গেল। তখন আমি আর মিম, তা ব্যাপার কত দূর? আর বললেন না ভাইয়া, আপনার বন্ধু আসতে একটা খাটাস। এত ভালোবাসি তবুও বিশ্বাস করতে চায় না। না পেরে বন্ধু হয়ে থাকতে হচ্ছে। ওর বন্ধুত্বটাই অনেক। আর হ্যাঁ, ওর মনে জায়গা করার সকল সুযোগ আমি করে দেব, চিন্তা নেই। ধন্যবাদ ভাইয়া। শোনো একটা কথা, তোমার ফলে যদি কোনো কারণে আমার ভাইটা কষ্ট পায় তবে আমি তোমাকে ক্ষমা করব না। ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারে। আমি এমন কোনো কাজ করব না যাতে ও কষ্ট পায়। ধন্যবাদ। তারপর আমি মিমকে সুমনের পছন্দ অপছন্দ সম্পর্কে বলতে লাগলাম। এরই মধ্যে সুমন চলে আসলো। ভাই, এটা রাখ। মোবাইল কেন? ভাই, তোকে অনেক মিস করি। রাখ না ভাই, ভাইয়ের দে একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, দে। সুমন ফোনটাই নিজের নাম্বার করে দিল। তারপরে মিম আমার নাম্বার দিল। তারপর তিনজনে কিছুক্ষণ গল্প করে আমি আমার আর সুমন ক্লাসে গেলাম, আর মিম নিজের ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই ঠাস, তোকে কত বিশ্বাস করতাম আর তুই আমার মেয়েটাকে ঠকাচ্ছিস। তোকে বলেছিলাম তোর যা লাগবে সব নিয়ে নে, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিস না। কিন্তু তুই এতটা নিচে আগে জানতে পারতাম না। বাবা, আমার অপরাধ? এমন ভাব দেখাচ্ছিস যেন কিছু জানিস না। এটা কি বলে আমাকে একটা ছবি দেখালো যেখানে মিম আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো আকাশ থেকে পড়লাম। মিম কখনোই আমার এতটা কাছে আসেনি, আর ওকে তো আমি বোন মনে করি। বাবা, বিশ্বাস করুন, এগুলো কিছুই সত্যি না। আবারও চড় মারল আমাকে। আমি নিজেও আজ তোকে এই মেয়েটার সাথে দেখেছি, আবার মিথ্যা বলছিস, লজ্জা করে না?
তোকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোর হাতে তুলে দেয়াই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি নিজে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলাম। তোকে বিশ্বাস করে আমার বাড়ি ঠাঁই দেয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আরে তোর বাবা মা তো অনেক ভালো ছিলেন, তুই এমন কেমনে হলি? বাবা, ওকে তুমি কিছু বলবে না। ভালো খারাপ হোক আমার স্বামী, ওকে কিছু বললে আমার খারাপ লাগে। দেখ দেখ আমার মেয়েটাকে দেখ, তোকে কতটা ভালোবাসে, তবু তুই কি করে ওকে ঠকাচ্ছিস? বাবা, ওকে যদি তুমি আরেকটা কথা বলো তো আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যতটা না কষ্ট হচ্ছে নীলিমার বাবার কথায়, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নীলিমার আচরণে। নীলিমা আমার হাতটা ধরে রুমে নিয়ে গেল। রুমে এসেই দরজা আটকে দিল। কিরে ছোট লোকের বাচ্চা, কেমন লাগলো আজকের অভিনয়? নীলিমার উপর এতই রাগ উঠে গেল যে ঠাস করে একটা বসিয়ে দিলাম ওর গালে। আমি তো বলেছিলাম তোকে মুক্তি দিয়ে দেব, তবে কেন এমন করছিস? কারণ তোকে শুধু আমার জীবন থেকেই নয়, আমার বাড়ি থেকেও বের করতে চাই। এটা যদি তোর উদ্দেশ্য হয় তবে কাল থেকে তুই আর এই ছোট লোকের বাচ্চার মুখটা দেখতে পারবি না। চলে যা, মুক্ত কর আমায়। বলেই রুম থেকে চলে গেল নীলিমা। আমি ছাদে চলে আসলাম। আমি কি করলাম? আমি নীলিমাকে চড় মারলাম? কি করে পারলাম আমি? আর আমি নীলিমার কাছে এতটাই বিরক্তকর? হ্যাঁ, রাশেদ আঙ্কেল আমায় ভুল বুঝলো, কেউ বিশ্বাস করলো না আমার কথা। ঠিক আছে, নীলিমা যখন চায় তবে চলে যাব, থাকবো না ওর চোখের সামনে। ভালো থাকুক ও। ছাদে দাঁড়িয়ে এই সন্ধ্যা পেরিয়ে যায়। রাতে কেউ আমায় খাবারের জন্য ডাকলো না। আর সারাদিন কিচ্ছু না খেয়ে মাথাও কাজ করছে না, মাথা খুব ব্যথা করছে। হঠাৎ করে ছাদে মাথা ঘুরে পড়ে গেলাম। কিছুক্ষণ পর শরীরে পানি পড়ায় জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি বৃষ্টি হচ্ছে। আমি রুমে চলে গেলাম। মাথাটা এখনও ঝিনঝিন করছে। পড়ার টেবিলে বসে নীলিমার জন্য একটা চিঠি লিখলাম, যাতে আমার না বলা কথাগুলো লিখে রেখেছিলাম নীলিমার জন্য। তারপর খালি হাতেই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে আর সোফায় মাসুদকে দেখতে পেল না নীলিমা। ও ভাবছে হয়তো বাইরে গেছে। তারপর তার স্বাভাবিক কাজগুলো করতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। এখনো মাসুদের দেখাই পায়নি নীলিমা। তখনই গতকালের কথাটা মনে পড়ে গেল। কাল থেকে আর এই ছোট লোকের বাচ্চাটার মুখ দেখা লাগবে না তোর। তার মানে কি মাসুদ সত্যি সত্যি চলে গেছে? যাক, ভালো হয়েছে, আমি বেঁচে গেলাম। কথাগুলো ভাবতে থাকে নীলিমা। এরপর সবার সাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে নীলিমা। বাড়িতে কেউ মাসুদের কথা একটা বারও জিজ্ঞাসা করলো না। আজ নীলিমার ঘুম আসছে না। আচ্ছা, আমি মাসুদের সাথে কেন খারাপ ব্যবহার করলাম? আমি তোকে মেনে নিতে পারতাম। আর তাছাড়া মাসুদের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে। ওকে কেন এতটা কষ্ট করলাম এবং কষ্ট দিলাম আমি, আর অপমান করলাম? আবার ভাবে, আরে ধুর, ও থাকার কে, তার জন্য এত ভাবার কি আছে? আমি যার বিষয়ে কিছু জানি না তার জন্য এত চিন্তা করে কি করব? যাক, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। এসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়ল নীলিমা। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। মাসুদের আজও কোনো খোঁজ নেই। নীলিমার আজ কিছুই ভালো লাগছে না। কিছু যেন একটা খুব করে ওকে ভাবাচ্ছে। আচ্ছা, মাসুদের সাথে কি এমনটা করা ঠিক হলো? না, ও তো আমায় জোর করে বিয়ে করেনি, বাবাই ওকে বাধ্য করেছে বিয়েতে। কিন্তু ওকে এত অপমান করার পরেও কেন কোনো প্রতিবাদ করলো না? আচ্ছা, আমি কেনই ওকে সহ্য করতে পারছি না? মনে মনে নীলিমা এখন মাসুদকে মিস করতে শুরু করেছে। 2 বছর একসাথে থাকার ফলে কিছুটা তো ভালো লাগা কাজ করেই। তারপর তাদের বিয়ে 3 মাস সম্পূর্ণ হয়েছে। 3 মাস এক ছাদের নিচে থাকলে একটু তো মায়া জন্মাবেই, যতই একে অন্যকে সহ্য করতে না পারুক। নীলিমা ব্রেকফাস্ট করে রুমে গেল। না, কিছুই ভালো লাগছে না ওর। মন খারাপ করে খাটের উপর বসে পড়ল। তার চোখের সামনে পড়ে আছে একটি টেবিল। মাসুদের টেবিলটায় পড়তে বসত। নীলিমা কি যেন মনে করে টেবিলটার কাছে গেল। খুব সুন্দর গোছানো একটি টেবিল, বইগুলো আগের মতোই পড়ে আছে, কিন্তু এগুলো পড়ার মানুষটাই নেই। হঠাৎই তার চোখ পড়ল কলম দিয়ে চাপা দেয়া একটা কাগজ। নীলিমা কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। নীলিমা, আমি জানতাম যে আমি তোমার কাছে এতটাই বিরক্তিকর। জানো নীলিমা, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম যেন আমার সময় সেখানেই থেমে গিয়েছিল। আমি তোমায় মাঝে হারিয়ে গিয়েছিলাম। প্রথম দেখায় তোমার মায়ে জড়িয়ে পড়েছিলাম। তারপর যখন জানলাম তুমি রাশেদ আঙ্কেলের মেয়ে, আমি সেই মায়া কাটিয়ে ফেলার চেষ্টা করেছিলাম। কিন্তু রোজ সকাল বিকাল যখনই তুমি আমার সামনে আসতে, আমার মন যেন আর আমার বাধা মানতে চাইতো না। কি যেন একটা আকর্ষণ করতো আমার মনটাকে। তুমি চোখের সামনে থাকলে মনে হাজারো কল্পনার সৃষ্টি হতো, যার মূলটা তুমি ছিলে।
তবু চেষ্টা করতাম তোমার থেকে দূরে থাকার। আমি জানতাম তুমি আমায় একদম সহ্য করতে পারো না, আর এখনো পারো না, তাই নিজেকে আড়াল করে রাখতে চাইতাম তোমার থেকে। খাবার টেবিলে যখন তুমি আমার সামনে বসতে, আমার চোখ দুটো আমার সাথে বেইমানি করতো, শুনতো না আমার কোনো কথা, তোমার দিকেই চেয়ে থাকতো অপলক। এরপর আঙ্কেল যখন তোমায় পড়ানোর কথা বলল, আমি আঙ্কেলকে অনেকভাবেই না করেছি, কিন্তু তার সাথে পারিনি। জানো নীলিমা, তুমি যখন মন দিয়ে পড়তে, তখন দুটি চোখ যেন তোমার দিকে চেয়ে থাকতো। আমি পারতাম না তাদের ফেরাতে। আস্তে আস্তে মনের মধ্যে তোমায় নিয়ে হাজারো স্বপ্ন দেখতে থাকি, যদিও জানতাম এগুলো কখনোই সত্যি হবার নয়, মিথ্যে হোক, তবুও যেন মনে শান্তি পেতাম। আমি বলতে চাইতাম আমার মনের কথা, তোমায় কিন্তু পারিনি মুখ ফুটে বলতে। নীলিমা, ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, কিন্তু বলার সুযোগ পাইনি। হয়তো সেই সুযোগটা তুমি আমায় দাওনি, তবু তোমায় নীরবেই ভালোবেসে যেতাম। এতেই যে ছিল পরম শান্তি। নীলিমা, যখন তোমার বিয়ে ঠিক হলো, তখন যেন আমার ভেতরটা চিরে যাচ্ছিল, কিন্তু আমি আগে থেকে জানতাম তোমায় পাওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তো অনাথ, তাই না? কি আছে আমার, কি দিয়ে স্বপ্ন দেখাবো তোমায়? সবার খুশির মাঝে আড়াল হয়ে গিয়েছিল সেদিন আমার বোবা কান্না। কিন্তু পরে যখন বরের সমস্যার পর আঙ্কেল তোমায় আমার সাথে বিয়ের কথা বলল, তখন সময়টা আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। আমি জানতাম তুমি কখনোই আমায় মেনে নেবে না, তাই বিয়েতে তোমার মত জানতে অনেকবার আঙ্কেলকে বলেছিলাম, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তোমায় ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার মনের বিরুদ্ধে আমি তোমায় কখনোই পেতে চাই না। জানো নীলিমা, যখন তোমার সাথে আমার বিয়ে হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি যেন আর অনাথ নেই, আজ থেকে আমার একটা পরিবার হলো। কিন্তু দেখো, এটা আমার কপালে সইল না। ছোট থাকতে অনাথ আশ্রমে ছিলাম, আঙ্কেল আমায় বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু তা আজ নষ্ট হয়ে গেল। নীলিমা, জানো তোমার কোনো প্রতিবাদ করিনি কেন আমি? কারণ আমি আঙ্কেলকে সত্যটা বললে সে তোমায় খারাপ ভাববে। তোমার বাবা, তোমার পরিবার, সেখানে আমি কি? তাই ভাবলাম তুমি ভালো থাকো। আমি সরে গেলাম তোমার জীবন থেকে। জানো নীলিমা, তোমার অপমানেও ততটা কষ্ট পাইনি যতটা লাগতো ছোট লোকের বাচ্চা বললে। জানো নীলিমা, আমার একসময় সবই ছিল, কিন্তু নিয়তি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছিল। আমার বাবা ছোট লোক ছিল না, যাক সে কথা। এই ছোট লোকের বাচ্চাটা আর তোমার সামনে আসবে না। কোনো ভুল করে থাকলে আমায় মাফ করে দিও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। এটি ছোট লোকের বাচ্চা। কাগজটি পরে নীলিমা কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। নিজের ভুলেই এমন একটা মানুষকে হারালো যে কিনা তাকে এত ভালোবাসত। আসলে নীলিমা মাসুদের ব্যাপারে কিছুই জানতো না। নীলিমা দৌড়ে নিজের বাবার কাছে চলে গেল। বাবা, মাসুদকে? কেন বলো? মাসুদ হচ্ছে তোর শহীদ আঙ্কেলের ছেলে। জানিস মা, আমি অনাথ ছিলাম, তোর শহীদ আঙ্কেল ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমি এই পজিশনে একমাত্র তোর শহীদ আঙ্কেলের কারণেই। মাসুদ ছোট থাকতে তোর আঙ্কেল আর আন্টি একটা দুর্ঘটনায় মারা যান, তারপর মাসুদ অনাথ আশ্রমে বড় হয়। আমি ভেবেছিলাম আমি তোর জন্য ভালো ছেলে নির্বাচন করেছি, কিন্তু কে জানতো ও এমন হবে। আমি নিজের অজান্তেই তোর জীবনটা নষ্ট করে দিলাম রে মা। বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা ভুল করেছি বাবা। কি হয়েছে মা, বল আমায়। বাবা, আমি মাসুদের সাথে অনেকবার অন্যায় করে ফেলেছি। কি হয়েছে বলবি তো? এরপর নীলিমা বাবাকে সবকিছু খুলে বলল। খুব জোরে তার বাবা তাকে একটা চড় মারল। তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারিস, আমি ভাবতে পারিনি। ছি, আমি ছেলেটাকে কি থেকে কি বলে ফেলেছি। মাসুদ এখন কোথায়? আমি ওর সাথে কথা বলতে চাই। বাবা, মাসুদ কাল থেকে বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? ও কোথায়? জানি না বাবা, ও আমায় ছেড়ে চলে গেছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি। হাউমাউ করে কেঁদে ওঠে নীলিমা, আবারও ঠাস করে চড় মারে। তুই কি করে করতে পারলি এমনটা ছেলেটার সাথে? বাবা, তুমি আমায় যা করতে বলবে করো, কিন্তু আমি আমার মাসুদকে এনে দাও বাবা, আমার মাসুদকে এনে দাও। কাঁদতে কাঁদতে বলল নীলিমা। নীলিমার বাবা মেয়ের উপর প্রচণ্ড রাগ করে ওঠে, কিন্তু মেয়ের কান্না সে সহ্য করতে পারে না। কাঁদিস না মা, আমি মাসুদের খোঁজ করছি। নীলিমার বাবা পুলিশকে খবর দেয়। নীলিমার বাবা জানতো যে মাসুদ সুমনের বেস্ট ফ্রেন্ড, তাই সে নীলিমাকে নিয়ে সুমনের কাছে চলে যায়। সুমনের বাড়ি গিয়ে জানতে পারে সুমন সদর হাসপাতালে আছে, তাই নীলিমার বাবা ও নীলিমা চলে যায় হাসপাতালে। তারা সুমনের কাছে পৌঁছাতেই, সুমন বাবা, মাসুদ কোথায়? মাসুদের খবর জানো?
সুমন চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাইয়া, ভাইয়া বলো মাসুদ কোথায়, প্লিজ ভাইয়া, আমাকে মাসুদের কাছে নিয়ে চলো। নীলিমা সুমনের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে। সুমন এক ঝটকায় হাত ছাড়িয়ে দিয়ে, আর কত নাটক করবি নীলিমা? আমার ভাইটার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। মাসুদের যদি কিছু হয় সত্যি বলছি আমি তোকে খুন করে ফেলবো। ভাইয়া, আপনি আমায় যা করবেন করেন, আমি ভুল করেছি। আমার একমাত্র স্বামী, ওর কাছে নিয়ে চলুন। সুমন কোনো কথা না বলে একটি কেবিনে ঢুকে গেল। নীলিমা অনুরোধ করতে করতে সুমনের পিছে পিছে কেবিনটিতে ঢুকল। ঢুকতেই যেন নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মাসুদ, মাসুদ এখানে শুয়ে আছে কেন? কি হয়েছে ওর? এ কি মাসুদ এখানে? কি হয়েছে মাসুদের? নীলিমা দেখলো মাসুদ বেডে শুয়ে আছে আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মাসুদকে অবস্থায় দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না নীলিমা। কি করে হলো সুমন ভাই? আমি জানি না। আগের দিন ক্যাম্পাসে মাসুদকে একটা ফোন কিনে দিয়েছিলাম। রাতের নাম্বার থেকে রাতে কল আসে, তখন একজন অপরিচিত লোক বলে মাসুদের অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি সেদিন ওকে ফোন না দিতাম তবে আজ হয়তো মাসুদকে আর পেতাম না। ডাক্তার কি বলল ভাইয়া? ডাক্তার ওর সম্পর্কে কিছুই পরিষ্কারভাবে বলেনি, কখন জ্ঞান ফিরবে কিছুই বলেনি। আমি জানি মাসুদের কিছুই হবে না, ও ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হয়ে যাবে। নীলিমাকে রেখে সুমন কেবিন থেকে বেরিয়ে গেল। সুমনের প্রচণ্ড রাগ হচ্ছে নীলিমার ওপর, কিন্তু কিছু বলতে পারছে না, কেননা নীলিমা হলো তার প্রিয় মানুষটার ভালোবাসা। সুমন বেরিয়ে যাবার পর নীলিমা মাসুদের কাছে বসলো। আজ নিজের কাছে নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে নীলিমার। মাসুদের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করছে নীলিমা। আজ 3 দিন হয়ে গেল মাসুদের জ্ঞান ফেরেনি। নীলিমাও এই 3 দিন মাসুদকে রেখে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি, সবসময় মাসুদের সুস্থতা প্রার্থনা করেছে। নীলিমা এই রূপ দেখে সুমনেরও নীলিমার উপর থেকে রাগ সরে গেছে। বিকালবেলা সুমন ডাক্তারদের সাথে কথা বলছে আর নীলিমা বসে আছে মাসুদের মাথার কাছে। সে এক দৃষ্টিতে চেয়ে আছে মাসুদের মুখখানির দিকে। হঠাৎ সে খেয়াল করলো মাসুদের চোখের পাতা নড়ছে। সে চিৎকার করে সুমনকে ডাকতে লাগলো। সুমন কেবিনে এসে দেখে মাসুদ আস্তে আস্তে চোখ খুলছে। সুমন আর নীলিমা মাসুদের দুই পাশে বসা। মাসুদ চোখ খুলতেই, ভাই, ভাই দেখ আমি সুমন। মাসুদ চুপচাপ শুয়ে আছে। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। অনুপাশ থেকে নীলিমা মাসুদের হাত শক্ত করে চেপে ধরে, সুমন আমি কোথায়? তুই তো শ্বশুরবাড়ি আছিস। শালা, সুসাইড করতে গিয়েছিলি কেন? কি বলছিস এসব? আমি কেন সুসাইড করতে যাব? তা তোর এই অবস্থা হলো কি করে? দাঁড়া, মনে করে নেই। সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, বাইরে বৃষ্টি হচ্ছিল আর সারাদিন কিছু না খাওয়ায় ফলে ভালো করে চলতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলাম কিছুই বলতে পারছিলাম না। চোখে ঝাপসা দেখছিলাম, হঠাৎ কি যেন একটা এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে, তারপর আর কিছুই মনে করতে পারছি না। আমার জন্যই সব হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। সুমনকে চলে যেতে বল। আমি যাব না, তুমি যাই বলো, আমাকে যাই করো, আমার সাথে তোমাকে যেতেই হবে, আমি তোমাকে ছেড়ে যাব না। সুমন। সুমন নিজেই কেবিন থেকে বেরিয়ে গেল। নীলিমা মাসুদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। মাসুদ নীলিমাকে ছাড়াতে চেয়েও পারল না। হয়তো নীলিমা ছাড়ানোর কোনো ইচ্ছাই ছিল না মাসুদের, কারণ নীলিমাকে বুকে জড়িয়ে নেওয়াটাই তো ছিল তার স্বপ্ন। কিন্তু মাসুদ এখনও ভুলেনি সেই আগের দিনগুলোর কথা, তাই নীলিমার সাথে একটু খারাপ ব্যবহার করছে। কিছুক্ষণ পরেই সুমন মাসুদ ও নীলিমার জন্য খাবার নিয়ে আসলো। নীলিমা, তুমি এই 4 দিন ঠিকমতো কিচ্ছু খাওনি, আজ অন্তত খেয়ে নাও, আর মাসুদকে একটা খাইয়ে দাও। সুমন আর কোনো কথা না বলেই বেরিয়ে গেল। নীলিমা খাবারগুলো হাতে নিয়ে, নাও, হা করো। না, আমি খাবো না। হা করতে বলেছি কিন্তু। বলছি না খাবো না, একবার বললে কানে যায় না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। নীলিমা খাবারগুলো পাশের টেবিলে রেখে দেয়, তারপর আবার মাসুদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। মাসুদ 4 দিন অজ্ঞান থাকার ফলে সে ঠিকমতো হাত পা নাড়াতে পারছিল না, তাই সে নীলিমাকে সরিয়েও দিতে পারল না। কিছুক্ষণের মধ্যেই নীলিমার শক্ত করে জড়িয়ে ধরা হাত তার বাঁধন ছেড়ে দেয় এবং নীলিমাকে চেয়ার থেকে পড়ে যায়। মাসুদ চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। মাসুদের চিৎকার শুনে বাইরে থেকে সুমন ভেতরে এসে দেখে নীলিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সুমন নীলিমাকে ধরে পাশে বেডে শুয়ে দেয়। ভাই, তুই ওকে আর কষ্ট দিস না। আমি জানি ও তোর সাথে যা করেছে তা ঠিক করেনি, কিন্তু এখনও ওর ভুল বুঝতে পেরেছে। জানিস তুই এই কয়দিন অজ্ঞান ছিলি, নীলিমা তোকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। আরে আমিও তো 3 বেলা নিজের মতো করে খেয়েছি, কিন্তু নীলিমা ঠিকই
মতো একটা ভাতও মুখে দেয়নি। অনেক কেঁদেছে কয়দিন ভাই, আর কাঁদাস নাও কি? মাসুদ চুপচাপ করে শুয়ে আছে। সুমন নীলিমার মুখে পানি ছেড়ে দিতে থাকলো। এতে করে নীলিমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর নীলিমা বেড থেকে উঠে এসে আমার মাসুদের পাশে বসলো। নীলিমা, আমার খুব ক্ষুধা লেগেছে। মাসুদের এ কথা শুনতেই নীলিমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সেই খুশি মনে মনে টেবিল থেকে খাবারগুলো নিয়ে আসলো। খাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকেও খেতে হবে। ঠিক আছে। এরপর নীলিমা মাসুদকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। এরপর মাসুদকে আরও 3 দিন হাসপাতালে রেখে ছেড়ে দেওয়া হয়। সুমন, আমাকে তোর বাড়ি একটু থাকতে দিবি? কেন? তুই এখন নীলিমাদের বাড়ি থাকবি? না ভাই, আমি বাড়ি আর যাব না। তোর কাছে রাখতে যদি সমস্যা হয় তবে আমি অন্য কোথাও ম্যানেজ করে নেব। না ভাই, চল, তুই আমার সাথে চল। মাসুদের এরূপ আচরণে নীলিমা খুব কষ্ট পায়। নীলিমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, আর মাসুদ চলে আসে সুমনের সাথে সুমনের বাড়ি। মাসুদকে বাড়ি আনতেই মিম ছুটে আসে মাসুদের কাছে। ভাইয়া, এখন কেমন আছেন? ভালো। তা তুমি এতদিন আসোনি কেন? আসলে ভাইয়া, সেদিন ক্যাম্পাস থেকে ফিরে আমি নানু বাড়ি চলে যাই, তাই আর আসা হয়নি। ও তো কত দূর এগোলো তোমাদের প্রেম কাহিনী? আর এগোনো। আপনার অ্যাক্সিডেন্টের পর সুমনের সাথে 1 মিনিটও কথা বলতে পারিনি। আচ্ছা, এখন আমি আছি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, আজ আসি। আর আপনার বন্ধুটাকে একটু বোঝায়েন। মিম চলে গেল। মাসুদ নীলিমাকে খুব মিস করছে। তার মন চাইছে নীলিমাকে নিজের বুকে আগলে রাখতে, কিন্তু আবার কিছুদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। যে মেয়ে ওকে দেখতে পারতো না, সে আজ ওকে এত ভালোবাসে কেমনে? নাকি এটা নীলিমার কোনো চাল? নীলিমার আর কোনো চাল খাটানো লাগবে না। আমি আর নীলিমার সামনেই যাব না। আর আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলে এই ডিভোর্স পেপার চলে আসবে, তখন নীলিমাকে মুক্ত করে দেব। সুমনের সাথে ভালোই সময় কাটে মাসুদের। সুমনের বাসায় 2 দিন কেটে যায় মাসুদের। পরদিন সকালে আব্দুল্লাহ বসে একটি বই পড়ছিল। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। সুমন বাড়ি ছিল না, তাই মাসুদ এগিয়ে দরজা খুলল। দরজার ওপাশের মানুষটাকে আশা করেনি মাসুদ। এ কি আঙ্কেল, আপনি? এত তাড়াতাড়ি বাবা থেকে আঙ্কেল হয়ে গেলাম। সরি বাবা, আসুন ভেতরে আসুন। এরপর তাকে নিয়ে ভেতরে গেলাম। তা বাবা মাসুদ, তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, ভালোই। আপনার? আমার এই কোনো রকম। তা বাবা, আমাকে আর নীলিমাকে কি ক্ষমা করা যায় না? এ কি বলছেন বাবা আপনি? আপনি কেন ক্ষমা চাইছেন? দেখো, আমি তোমাকে না জানি কি বলে ফেলেছি, আর নীলিমা তোমার সাথে কম খারাপ ব্যবহার করেনি। দেখো মাসুদ, আমি তো তোমার বাবার মতোই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের কাছে চলো। ছি ছি বাবা, এগুলো কি বলছেন? আমি আপনাদের উপর রাগ করে বাড়ি ছাড়ি, আর আসল কথা, আমার কোনো রাগই নেই। আমি বাড়ি ছেড়েছি একটা কারণ, আর তা হলো নীলিমা আমার মুখ দেখতে পারে না। ও আমায় একদম সহ্য করতে পারে না। আর আমি যে ওকে কথা দিয়েছি আমি চলে যাব ওর জীবন থেকে, ওর বাড়ি থেকেও। দেখো বাবা, নীলিমা যা করেছে খুব খারাপ করেছে, কিন্তু এখনও আর সেই আগের নীলিমা নেই। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর নীলিমা যেন পাগল হয়ে গিয়েছিল। ঠিকমতো খেত না, ওর কোনো কাজই করতো না, শুধু তোমার পাশে বসে সারাদিন কাঁদত। তুমি ঠিক হওয়ার পরেও ও একটু স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু তুমি যখন সুমনের সাথে এই বাড়ির থেকে চলে আসলে তখন থেকে ও 1 ফোঁটা পানিও মুখে নেয়নি। এখন হাসপাতালে ভর্তি। কি বলছেন এগুলো বাবা? বাবা, নীলিমা আমার একমাত্র মেয়ে। ও এখন তোমায় ছাড়া বাঁচবে না। আমি তোমার কাছে আমার একমাত্র মেয়ের জীবন ভিক্ষা চাইছি। প্লিজ, তুমি না করো না। মাসুদ কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। ভাবতে লাগে, কি সেই নীলিমা যে কিনা কিছুদিন আগেও তাকে ইচ্ছা মতো অপমান করত? এ কি সেই নীলিমা যে কিনা মাসুদ নামটাই সহ্য করতে পারত না? এ কি সেই নীলিমা যার কাছে একটু যেতে চাইলেই শুনতে হতো হাজারো কথা? নীলিমাকে এখন সত্যি আমায় ভালোবাসে, নাকি এটা ওর নতুন কোনো নাটক? নীলিমা কেন করছে এসব? নিজের রুমে এসে বসে বসে সব ভাবতে লাগে। আর নীলিমার বাবা হতাশ হয়ে চলে যেতে লাগে। পথে নীলিমার বাবার সাথে সুমনের দেখা হয়। আঙ্কেল, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? সুমন, বাবা তুমি একটু মাসুদকে বোঝাও, ওকে ছাড়া এখন নীলিমাকে বাঁচানো সম্ভব না। নীলিমা আমাদের একমাত্র মেয়ে। ওর মুখে পানে চেয়ে আমরা পুরোপুরি বেঁচে আছি। আমার মেয়েটা এখন হাসপাতালে। তুমি বাবা একটু মাসুদকে বোঝাও। তুমি বোঝালেও নিশ্চয়ই বুঝবে। আঙ্কেল, আমি দেখছি, আপনি যান। বাবা, নীলিমার কিছু হয়ে গেলে আমরা পুরোপুরি বাঁচবো না। তুমি প্লিজ মাসুদকে নিয়ে আসো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনি নীলিমার কাছে যান, আমি মাসুদকে নিয়ে আসছি। সুমন নীলিমার বাবাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। বাইরে এসে দেখে মাসুদ ওর রুমে বসে আছে। দোস্ত,
তোর হৃদয় এতটা পাথর কি করে হলো? তোর ভালোবাসা আজ হাসপাতালের বেডে, আর তুই এখনো নিষ্ঠুরের মতো বসে আছিস। আমি যে নীলিমাকে কথা দিয়েছিলাম ওর সামনে যাব না, মেয়েটা মরেই যাবে রে, চল না একবার। কিন্তু ওর কাছে আর কেন যাব? ও তো আমায় সহ্যই করতে পারে না। তুই কি কিছুই বুঝিস না? আর একটা মেয়ে তোর সঙ্গ পাওয়ার জন্য এত কিছু করছে, আর তুই বলছিস ও তোকে সহ্য করতে পারে না? আরে নীলিমা তোকে অনেক ভালোবাসে। না, আমার বিশ্বাস হয় না। নীলিমা যদি সত্যি আমায় ভালোবাসে তবে তার প্রমাণ দিতে হবে। আমি ওর পরীক্ষা নিব। তা তুই যা করবি করিস, আগে হাসপাতালে চল। তারপর সুমন আর মাসুদ রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। বাবা মাসুদ আসেনি? বাবা মাসুদ কোথায়? ও আসছে মা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুই মিথ্যা বলছো, আমি জানিও আসবে না। তাই না বাবা? ও তোমায় না করে দিয়েছে না, তাই না? নীলিমার বাবা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। বাবা আমায় কখনো ক্ষমা করবে না। বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে চাই না বাবা, আমি মরতে চাই। আমায় মেরে ফেলো বাবা, আমি মরতে চাই। কিছুক্ষণ নীরবতার পরেই নীলিমার চোখ গেল দরজায়। দেখে সেখানে মাসুদ দাঁড়িয়ে আছে। নীলিমার মুখে এক চিলতে হাসি খেলে গেল। মেয়ের মুখে হাসি দেখে নীলিমার বাবাও দরজার দিকে তাকালো। সে দেখল মাসুদকে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীলিমার বাবা উঠে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময়, বাবা, নীলিমাকে কত 2 দিন হাজার চেষ্টা করে কিছু খাওয়াতে পারিনি। টেবিলে খাবার রাখা আছে, ওকে একটু খেয়ে নিতে বলো। বলে নীলিমার বাবা কেবিন থেকে চলে গেল। মাসুদ সোজা টেবিল থেকে খাবারগুলো নিয়ে নীলিমার কাছে গেল। নীলিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর প্রিয় মানুষটির দিকে। মাসুদ খাবারগুলো নিয়ে নীলিমার পাশে বসলো। নীলিমার দিকে তাকিয়ে দেখলো কতটা বদলে গেছে আগের নীলিমা। চোখের নিচে কালো দাগ, রোগা শরীর, চোখ দুটো ফুলে আছে। নীলিমাকে এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছিল। নীলিমা, খাবারগুলো খেয়ে নাও। নীলিমা, ওর গায়ে হাত দিয়ে হালকা নাড়া দিলাম। হ্যাঁ বলো, খাবারগুলো খেয়ে নাও। আমি হাত নাড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তুমি একটু খাইয়ে দেবে প্লিজ। নীলিমার এমন করুণ কণ্ঠ শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে মাসুদের। মাসুদ নিজ হাতে নীলিমাকে খাবারগুলো খাইয়ে দিতে থাকে, আর নীলিমা এক দৃষ্টিতে চেয়ে আছে মাসুদের মুখের পানে। মন ভরে দেখছে ওর প্রিয় মুখখানি। খাবার শেষ করে মাসুদ নীলিমার পাশে বসে থাকে। নীলিমার হাতে এখনো স্যালাইন চলছে। একটু বাবাকে ডেকে দিবে প্লিজ। মাসুদ নীলিমার বাবাকে ডেকে আনে কেবিনে। কি হয়েছে মা বল? আমি আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। কিন্তু মা তুই তো এখন অসুস্থ। কিচ্ছু হবে না বাবা, আমি এখন ঠিক হয়ে যাব, এখানে আমার থাকতে ইচ্ছা করছে না। নীলিমার কথায় আর না করলো না নীলিমার বাবা। বিকেলে গাড়িতে করে নীলিমাকে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু সমস্যা হচ্ছে নীলিমার দ্রুম 2 তলায়, আর সিঁড়ি দিয়ে হুইল চেয়ারে ওঠানো সম্ভব না। আর নীলিমা এতটাই দুর্বল যে দাঁড়াতেও পারছে না। তাই মাসুদ বাধ্য হয়ে নীলিমাকে কোলে করে নিতে হলো। নীলিমা মাসুদের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। এই প্রথম নীলিমা মাসুদের বুকে মাথা রাখলো। এক অন্যরকম সুখ অনুভূত হচ্ছে নীলিমার। নীলিমা প্রার্থনা করছে এই সময় যেন না শেষ হয়। মাসুদ নীলিমাকে রুমে নিয়ে নীলিমার বিছানায় নীলিমাকে শুবিয়ে দিল। নীলিমা মাসুদের গলা ছাড়তে চাইছিল না, কিন্তু মাসুদ জোর করে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে নীলিমার পাশে বসে একটা বই পড়তে লাগলো। নীলিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাসুদের দিকে। রাতেও নীলিমাকে খাইয়ে দিতে হলো। নীলিমার ঘুম আসছিল না। আমার খুব ভয় করছে, তুমি প্লিজ আজ আমার কাছে শোবে। মাসুদ কোনো কথা না বলে সোফা থেকে উঠে গিয়ে নীলিমার পাশে আধশোয়া হয়ে বসলো। আমার না ঘুম আসছে না, একটু ঘুম পাড়িয়ে দিবে, খুব মাথা ব্যথা করছে। মাসুদ কোনো কথা না বলে নীলিমার মাথা হাতিয়ে দিতে লাগলো। প্রিয় মানুষটির হাতে ছোঁয়া পেয়ে নীলিমার ভালো লাগছে, তাই কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। নীলিমা ঘুমিয়ে গেছে দেখে মাসুদও বিছানা ছেড়ে এসে সোফায় শুয়ে পড়ল। নীলিমাকে ঘুম পাড়িয়ে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। জানি না নীলিমা এখন এমন কেন করছে। ও তো আমার কাছ থেকে মুক্তি চায়, তবে কেন আবার আমার কাছে টানছে? কেন আবার জড়িয়ে ফেলছে আমায় ওর মায়া জালে? নীলিমা আসলে কি চাইছে? এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কালোর গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই চমকে উঠলাম আমি। দেখি নীলিমা মাটিতে বসে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর মুখটা একদম আমার মুখের ওপর থাকায় আমি হঠাৎ চোখ খুলে চমকে উঠি। তার মানে নীলিমা রাতে এসে এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছিল ওর মুখখানি। মন চাচ্ছিল আলতো করে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে ওর কপালে, কিন্তু ইচ্ছে থাকলেও পারলাম না, কারণ নীলিমা আমায় সে অধিকার দেয়নি। ও আমায় দেয়নি ওকে ভালোবাসার অধিকার। একটিবার আমায় সুযোগ দিয়ে দেখতো কতটা কেয়ার করি ওর।
কেন আমায় মেনে নিল না? আমি এতিম বলে? আমার কিছু নেই বলে? তাতে কি হয়েছে? আমার কি মন নেই? আমি তো সেখানে বসতে দিয়েছি ওকে। হ্যাঁ, আমার কিছু নেই, আমার পরিবার নেই, সম্পদ নেই, কোনো আশ্রয়স্থল নেই। একটা সুযোগ দিয়ে তো দেখতে পারতো। ওকে আমি আমার দুনিয়া বানিয়ে নিতাম, ওকে নিয়েই তৈরি করতাম আমার পরিবার। ওই হতো আমার একমাত্র সম্পদ। ওর বুকেই আশ্রয় স্থান করে নিতাম আমি। কতগুলো ভাবতে ভাবতেই চোখ বেয়ে জল পড়তে লাগলো। চোখটা মুছলাম। কেঁদে আর কি হবে? ভালোবাসার পাখিটাকে মুক্ত করে দেই, ও উড়ুক নিজের মতো, বাসা বাঁধুক নিজের পছন্দে। আমি সোফা থেকে উঠলাম। নীলিমা এখনো গভীর ঘুমে। ও অসুস্থ, এইভাবে ফ্লোরে বসে ঘুমানোটা ঠিক না, তাই ওকে কোলে করে বিছানায় নিয়ে আসলাম। বিছানায় শুয়ে দিয়ে চলে যাব ঠিক সেই সময় নীলিমা আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি ওর ঘুমটা নষ্ট করতে চাইছিলাম না। ঘুমের মধ্যে খুব ভালো লাগছিল ওকে দেখতে। এই কয়েকদিন হয়তো ঠিকমতো ঘুমাইনি, আর ঘুমার আমিও দেখি আমার প্রিয় মানুষের মুখটা। নীলিমার ঘুম ভাঙে 9টার দিকে। সে দেখে মাসুদ তার পাশে বসে অপলক তাকিয়ে আছে তার দিকে, আর সে মাসুদের হাত জড়িয়ে ধরে আছে। নীলিমা এবার মাসুদের হাতটা আরেকটু আপন করে জড়িয়ে ধরে চুমু খায় হাতটাতে। এর ফলে মাসুদ ঘোরে কাটে। নীলিমা, উঠে গেছ? উঠো, অনেক সকাল হয়েছে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে হবে। উঠতে পারছি না, শরীর দুর্বল লাগছে, তুমি একটু সাহায্য করবে প্লিজ? মাসুদ নীলিমাকে উঠতে সাহায্য করলো। আসলে নীলিমা এখন একটু সুস্থ আছে। সে এমন করছে কারণ এতে মাসুদের সঙ্গ পাচ্ছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? আমি একা হাঁটতে পারবো না। কি আর করার? মাসুদ নীলিমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, আর নীলিমা মাসুদকে জড়িয়ে ধরে হাঁটছে। নীলিমাকে ওয়াশরুমে দিয়ে আসার পর মাসুদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল। ঠিক তখনই, শোনো না, আমি না হাত নাড়াতে পারছি না, একটু ব্রাশ করে দিবে? দেখো নীলিমা, আমি জানি তুমি এগুলো ইচ্ছে করে করছো, আমি আর কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, আমি ব্রাশও করব না আর ব্রেকফাস্টও করব না, যাও, তোমাকে লাগবে না। মাসুদ জানে নীলিমার রাগ, তাই হার মেনে যায় ওর রাগের কাছে। সে নীলিমাকে সাহায্য করে, তারপর নীলিমা মাসুদের উপর ভর করে খাবার টেবিলে বসে। নীলিমার রাগ, অভিমান ও জোরাজোরির ফলে মাসুদ নিজে হাতেই নীলিমাকে খাইয়ে দেয়। তাদের মধ্যে এমনটাই চলতে থাকে। রাতে নীলিমাকে ঘুম পাড়িয়ে দিতে হয়। নীলিমা মাসুদকে খাটে শোয়ার জন্য জোরাজোরি করলেও নীলিমা ঘুমিয়ে যাওয়ার পর মাসুদ সোফায় এসে শুয়ে পড়ে। আর সকালে মাসুদের ঘুম ভাঙে নীলিমার গরম নিঃশ্বাসে। এভাবেই চলে ওদের দিনগুলো। দেখতে দেখতে নীলিমা স্বাভাবিক হয়ে ওঠে, তাই মাসুদ আবার নীলিমা থেকে দূরত্ব সৃষ্টি করতে থাকে। মাসুদ আবার মনোযোগ দেয় পড়াশোনায়। প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সিটিতে চলে যায় আর দুপুরে চলে আসে, যার ফলে নীলিমা এখন সকালে না খেয়েই থাকে, কারণ ওর প্রিয় মানুষটা এখন আর তাকে আগের মতো আদর করে না, রাতে ঘুম পাড়িয়ে দেয় না, তাকে একটুও সময় দেয় না। নীলিমার কষ্ট হয়, কিন্তু এটা ভেবে সে খুশি থাকে যে তার প্রিয় মানুষটা এখন আর তাকে ছেড়ে যাচ্ছে না। কিন্তু মাসুদের মাথায় চলছে অন্য কিছু। অপরদিকে সুমনের সাথে এখন ভালো সম্পর্ক মিমের। মিম সুমনের খুব কেয়ার করে, সাথে মাসুদেরও। মাসুদ তার অনাথ জীবনে একটা ছোট বোন পেয়ে যায়, আর সুমন পেয়ে যায় তার একলা জীবনে পথ চলার সাথী। সবাই যখন খুশি, তখন নীলিমা ভুগছে কিছু না পাওয়ার যন্ত্রণায়। সে আজও মাসুদের কাছ থেকে স্ত্রীর অধিকার পায়নি, মাসুদকে আপন করে নিতে পারেনি। নীলিমার ইন্টার কমপ্লিট হলেও সে আর লেখাপড়া করতে চায়নি। যদিও আগে তার ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, কিন্তু এখন তার দুনিয়াটাই মাসুদকে ঘিরে। সে এখন স্বপ্ন দেখে ছোট্ট একটা পরিবারের, সুখ শান্তি ভালোবাসার, কিন্তু সে আজও পারেনি মাসুদকে আপন করে নিতে। দুপুরে মাসুদের পথে বসে আছে নীলিমা। ইউনিভার্সিটি শেষ হয়ে এখন চলে আসার কথা, কিন্তু আসছে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, তবু আসেনি। মাসুদের অপেক্ষায় বসে থেকেও দুপুরের খাওয়া হলো না নীলিমার। মাসুদকে ফোন করেছে অনেক, কিন্তু একবারও ফোন তোলেনি। খুব রাগ হতে থাকে মাসুদের উপর, কিন্তু চিন্তা হচ্ছে বেশি। রাতে বাড়ি ফিরে মাসুদ। কলিং বেল পড়তেই নীলিমা দরজা খুলে দেয়। তুমি ঠিক আছো তো? কই ছিল এতক্ষণ? ফোন তুলনি কেন? যদিও কিছুক্ষণ আগে মাসুদের উপর খুব রাগ হচ্ছিল নীলিমার, কিন্তু সে এখন আর মাসুদের উপর রাগ দেখাতে পারে না, ভালোবাসাটাই বেশি দেখায়। আস্তে আস্তে আমি বন্ধুদের সাথে ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল তাই ধরতে পারিনি। আচ্ছা, ভেতরে এসো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। নীলিমা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। মাসুদ কথাটি বলেই রুমে চলে যায়। নীলিমা মাসুদের এই আচরণে খুব কষ্ট পায়, যার জন্য সে সারাদিন না খেয়ে অপেক্ষা করলো। তার কাছে একটুও হতে পারলাম না আমি। নীলিমাও খাবার খেলো না। রাতে মাসুদ বুঝতে পারে নীলিমা অভিমান করেছে, তাই নীলিমাকে নিজ হাতে খাইয়ে দিল।
মাসুদ খাইয়ে দেওয়ার প্রস্তাব দিলে আর নীলিমা অভিমান করে থাকতে পারল না, কারণ অনেকদিন হলো নীলিমা মাসুদের হাতে খায়নি। খাবার খেয়ে রুমে আসলো দুজনই। শোনো, আজ থেকে তুমি আমার পাশে শুবে। না, আমি সোফাতেই ঠিক আছি। আমি বলছি না তুমি বিছানায় শোবে। দেখো নীলিমা, আমায় বেশি জোর করবে না। বেশি জোর করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মাসুদের এর কথায় বাকরুদ্ধ হয়ে যায় নীলিমা। সে মাসুদের কাছ থেকে এমন কথা আশা করেনি। আর কোনো কথা বলে না নীলিমা, শুধু এক করুণ দৃষ্টিতে চেয়ে থাকে মাসুদের দিকে। মাসুদ নিজের মতো সবকিছু গুছিয়ে সোফাতেই শুয়ে পড়ে। নীলিমা খাটে বসে কাঁদতে থাকে। অনেক কাঁদে সেদিন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা নেয়, যাই হয়ে যাক না কেন মাসুদকে সে নিজের করেই ছাড়বে। সে বিছানা থেকে উঠে বসে পড়ে। সকালে মাসুদের ঘুম ভাঙে। সে তার বুকের ওপর খুব ভারী কিছু চাপ অনুভব করতে পারে। চোখ মেলে তাকিয়ে দেখে নীলিমা সোফাতেই তার বুকের ওপর এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাসুদ বুঝতে পারছে যে নীলিমা এখন তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে চায় এই কথা নীলিমা নিজেই বলুক। আর মাসুদ যে নীলিমাকে ভালোবাসে তা নয়, মাসুদও নীলিমাকে অনেক ভালোবাসে, হয়তো নীলিমার চেয়েও বেশি। মাসুদ নীলিমার ঘুমন্ত চেহারার দিকে চেয়ে আছে। খুব মায়া নীলিমার এই মুখখানিতে, যা সেই প্রথম দিন থেকে মাসুদের মন কেড়ে নিয়েছিল। নীলিমা মাসুদের বুকেই গভীর ঘুমে মগ্ন। মাসুদ আলতো করে নীলিমার কপালে একটা চুমু এঁকে দেয়। এর ফলে নীলিমা তার আরেকটু চেপে ধরে পড়ে থাকে, আর মাসুদ মগ্ন থাকে নীলিমার মুখের মায়ায় নিজের অস্তিত্ব খোঁজার। নীলিমার মুখে পানে চেয়ে সময় কেটে যায় মাসুদের। এই সময়টা যেন মাসুদের অনেক প্রিয়, যেখানে তার মনের মানুষটি তার বুকেই শান্তির নিদ্রায় মগ্ন। সকাল 8টায় ঘুম ভাঙে নীলিমার। ঘুম থেকে উঠেই দেখে সে মাসুদের বুকে শুয়ে আছে এবং মাসুদ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি, আসলে রাতে একা খুব ভয় করছিল, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো। এরপর নীলিমা উঠে ফ্রেশ হতে চলে যায়। মাসুদ ভাবতে লাগে নীলিমার পাগলামি, কিন্তু নীলিমা এখনও কেন বলছে না ওর ভালোবাসার কথা। ও যদি সহজে না বলে তবে আমাকে আরও একটু নিষ্ঠুর হতে হবে, কারণ আমি নীলিমাকে আমার মনের কথা একবার জানিয়ে দিয়েছে। এখন সময় ওর। সহজে না বললে অন্যভাবেই কিন্তু বলতে তো ওকেই হবে। নীলিমা ফ্রেশ হয়ে আসলো। আজ ছুটির দিন, তাই মাসুদও ফ্রেশ হয়ে নিচে গেল। মাসুদ সোফায় বসে রাশেদ সাহেবের সাথে কথা বলছে, আর নীলিমা আজ নিজে রান্না করতে গেছে। হয়তো মাসুদকে নিজের হাতে রান্না করে খাওয়াবেই বলে। মাসুদও তার শ্বশুরের কথা বলতে বলতে ব্রেকফাস্ট তৈরি করে। আজ যদিও একটু তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, কেউ কিছু বলল না, কারণ আজ নীলিমা প্রথম রান্না করলো, তা আবার নিজের ইচ্ছায়। মাসুদ মনে মনে অনেক খুশি, তবে তা প্রকাশ করল না। আর 5টা দিনের মতো আজও স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট সেরে নিল। নীলিমার কিছুটা মন খারাপ হলো, কারণ যার জন্য সে এত কষ্ট করে খাবার রান্না করলো সে কোনো কথাই বলল না। মাসুদ খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। নীলিমাও ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে রুমে এসে নীলিমা, একটা কথা বলবো? বলো। আজ বিকেলে একটু শপিংয়ে যাব, প্লিজ যাবে আমার সাথে? না গেলে হয় না, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বিকেলে তৈরি থেকো, ধন্যবাদ। মাসুদ রাজি হওয়াতে নীলিমা অনেক খুশি হয়। নীলিমা কিছুই বুঝতে পারছে না মাসুদকে ওকে ভালোবাসে, কারণ মাসুদ নীলিমাকে আপন করেও নিচ্ছে না, আবার একেবারে পর করেও দিচ্ছে না। মাসুদের ছোটখাটো অবহেলায় যতটা কষ্ট পায় তার থেকে বেশি খুশি হয় মাসুদ যখন ওর কোনো কথা রাখে। বিকালে নীলিমা একটি হলুদ শাড়ি পরে তৈরি হয়। নীলিমাকে হলুদ শাড়িতে দেখে তো মাসুদ আবার লাড্ডু নীলিমার ওপর, কিন্তু কি করবে বলুন তো, ও তো তা প্রকাশ করবে না। মাসুদ এমন ভাব করছে যেন সে নীলিমাকে নোটিসই করেনি। চলে যাই। ও হ্যাঁ চলো। নীলিমা এত কষ্ট করে সাজল, আর মাসুদের সেদিকে কোনো খেয়ালই নেই। যাই হোক, নীলিমাকে নিয়ে বেরিয়ে পড়ল মাসুদ, তবে গাড়িতে নয়, রিকশায়। নীলিমার মাসুদ রিকশায় পাশাপাশি হলেও মাসুদ বেশ দূরত্ব রেখে বসেছে। মাসুদ নীলিমার চোখের আড়ালেই মাসুদ বারবার নীলিমার দিকে তাকাচ্ছে। আর নীলিমা এইভাবে মন খারাপ করে আছে যে যার জন্য এত কষ্ট করে সাজলাম তার চোখেই পড়ল না। এমনভাবে বসেছ কেন, পড়ে যাবে তো? না, আমি ঠিক আছি। কি ঠিক আছো? এদিকে আসো তো, বলে নীলিমা মাসুদের এক হাত জড়িয়ে ধরে বসে। মাসুদও কোনো কথা বলে না। বাইরে দিয়ে নীলিমাকে অ্যাভয়েড করলেও ভেতরে ভেতরে নীলিমাকেই চাই সে। রিক্সা থামলো অনেক বড় একটা শপিং মলের সামনে। তারপর দুজন মিলে শপিং করলো সন্ধ্যায় একটু আগে। তারপর তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় নীলার আগমন। নীলা হচ্ছে মিমের বন্ধু। মিম আর সুমনের সম্পর্ক তৈরির সুবাদে মাসুদের সাথে পরিচয় নীলার। আরে ভাই, কি খবর আপনার? এই তো ভালো, তুমি? জি, আমিও ভালো। তা ভাইয়া চলেন না, একটু ফুচকা খাবো। ফুচকা খাবে? আচ্ছা চলো। আজব,
আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে একদম কিছু বললই না। মনে মনে ভাবছি নীলিমা চলো আমরা ফুচকা খেয়ে আসি। হ্যাঁ চলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও মাসুদকে না করতে পারিনি। তারপর একটা ফুচকার দোকানে গিয়ে 3 প্লেট ফুচকার অর্ডার দিল মাসুদ। সবাই ফুচকা খাচ্ছে কিন্তু নীলিমার ইচ্ছে করছে না মাসুদকে খাইয়ে দিতে, ওর মাসুদেও খাইয়ে দিক। ভাই হাঁ করুন। আমি খাচ্ছি তো তুমি খাও। আপনাকে হাঁ করতে বলছি না, আপনি হাঁ করুন। আচ্ছা নাও। তারপর নীলা মাসুদকে খাইয়ে দিল। নিন ভাই, এবার আপনি আমাকে খাইয়ে দিন। তারপর মাসুদ নীলাকে খাইয়ে দিল। এটা দেখে তো নীলিমা রাগে লাল হয়ে যাচ্ছে। তার ইচ্ছা হচ্ছে এখনই নীলার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। হাজার রাগ সত্ত্বেও সে মাসুদকে কিছু বলতে পারছে না, কারণ হারানোর ভয়। যদি মাসুদ আবার তাকে ছেড়ে চলে যায়, তাই সে সেখানেই চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে আছে। এই কি নীলিমা, তুমি ফুচকা খাচ্ছ না কেন? না এই তো খাচ্ছি। ভাইয়া আমি কিন্তু আপনার উপর রাগ করে আছি। রাগ? কিন্তু কেন? আপনাদের ডিভোর্স পার্টিতে আমায় কেন ইনভাইট করলেন না? কথাটা শুনে নীলিমা চমকে উঠল। কি বললে, ডিভোর্স? হ্যাঁ কেন, আপনি জানেন না আপনার আর মাসুদ ভাইয়ের বিয়ের 6 মাস পূর্ণ হয়ে গেছে, তাই মাসুদ ভাই আগামী পরশু একটা ডিভোর্স পার্টির আয়োজন করেছে। ও কি বলছে এগুলা? মাসুদকে উদ্দেশ্য করে নীলিমা বলল, আরে নীলা দিলে তো সব শেষ করে। আমি চেয়েছিলাম নীলিমাকে সারপ্রাইজ দেবার, তুমি দিলে সব শেষ করে। মাসুদের কথা শুনে নীলিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে কি সে সত্যি মাসুদকে হারিয়ে ফেলতে চলেছে? না, যে কোনো কিছুর বিনিময় হলেও মাসুদকে তার চাই। আচ্ছা নীলা, তুমি এসো সবার সাথেই, আর হ্যাঁ সব কিছুর ম্যানেজ করো তোমারই। ঠিক আছে ভাইয়া। এরপর আরও কিছু কথা বলে নীলা চলে গেল। এরপর মাসুদ নীলিমাকে নিয়ে বাড়ি ফিরল। নীলিমা যেন কাঠের পুতুল হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না সে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় মাসুদ। অপরদিকে নীলিমা যেন ভুলে গিয়েছে সে এই পৃথিবীর একজন। রাতে মাসুদের জোরাজুরিতে খেতে হয় নীলিমার। খাওয়া দাওয়া শেষে মাসুদ ও নীলিমা উভয় রুমে আসলো। মাসুদ যথারীতি সোফায় গিয়ে শুয়ে পড়ল। নীলিমা মাসুদের কাছে গিয়ে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, আমাকে ডিভোর্স দেওয়াটা কি বেশি জরুরি? নীলিমা দেখো, তুমি আমি অনেক ভালোবাসতাম। বলবো না যে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, কারণ সেটা বললে হয়তো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি পৃথিবীর সর্বপ্রথম যে মানুষদের ভালোবেসেছি তারা হলো বাবা মা। তারপর যদি আমি কাউকে ভালোবেসে থাকি, তবে সেটা ছিল তুমি। তোমার আমার বিয়ের পর হয়তো ভেবেছিলাম তোমায় আগলে ধরেই কাটিয়ে দেবো বাকিটা জীবন, কিন্তু তুমি আমায় সেই সুযোগটাই দাওনি। তুমি প্রথমেই আমার কাছে যা চাইলে তা হলো ডিভোর্স। আর আমার ভালোবাসার মানুষ আমার কাছে কিছু চাইলে আমি তা না করতে পারবো না, সেটা আমার চরম ব্যর্থতা। তাই তোমায় ডিভোর্সটা দিয়ে দিচ্ছি। আমার এখন জীবনে এমন একজন চাই যাকে আমি নই, বরং যে আমায় ভালোবাসে। কারণ আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমায় ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, আমার ডিভোর্স হওয়ার পর আমি নীলাকে বিয়ে করে নেব, কারণ আমি জানিও আমাকে অনেক ভালোবাসে, আমার একটু খেয়ালও রাখবে। মাসুদের কথাগুলো শুনে নীলিমা আরো পাথর হয়ে যায়। মাসুদের এতটা কাছে থেকেও এতটা দূরে সরে গেছে সে আজ। যে মাসুদ আমার ভালোবাসার জন্য শত অপমান সহ্য করে পড়েছিল আমার কাছে, সে আজ নিজে আমায় দূরে ঠেলে দিল। অন্যর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। দেখুক, আমি আর ওকে বাধা দেব না। সে অধিকারটুকু যে আমার নেই, কি করে বাধা দেবো ওকে? একসময় আমি নিজেই তো ওকে দূরে ঠেলে দিয়েছি, আর আজ সে আমার থেকে এতটা দূরে সরে গেছে যে আজ শত চেষ্টাও তাকে আগলে রাখতে পারবো না। আর মাসুদ ভাবছে, এবার তো বলো ভালোবাসি, চুপ করে আছো কেন? আমি জানি অনেক ভালোবাসো আমায়। আমি জানি নীলার সাথে অতটা ক্লোজ হওয়া কতটা জ্বালিয়েছে তোমায়। তবে কেন বলছো আজ? কেন হারিয়ে যেতে দিচ্ছ আমায়? কেন টেনে নিচ্ছ না বুকে? কি হলো নীলিমা, কিছু বলছো না যে? না, কিছু না। নীলিমা চলে যায় মাসুদের সামনে থেকে। অঝরে কেঁদেছিল নীলিমা সেই রাতে। নিজেকেই গালি দিচ্ছিল নিজের করা ভুলের কারণে। সকালটা স্বাভাবিকভাবেই কাটলো। আজ আর মাসুদ ঘুম থেকে উঠে নীলিমাকে পাশে পায়নি। নীলিমা মাসুদের থেকে কিছুটা দূরে সরে থাকার চেষ্টা করছিল। হয়তো মাসুদের থেকে নিজের কান্নাগুলো আড়াল করতে চাইছিল সে। বিকেলে মাসুদের সকল বন্ধুরা নীলিমাদের বাড়ি চলে আসলো, সাথে নীলিমার বান্ধবীরাও। দোস্ত যাক, তুই অবশেষে সেই ছোট লোকের বাচ্চাটার থেকে মুক্তি পেতে চলেছিস আজ। নীলিমার এক বান্ধবী কথাটি বলল। ঠাস করে নীলিমা বসিয়ে দিল তার গালে সজোরে এক চড়। মুখ সামলে কথা বলছুই। দোস্ত, তুমি মারলি? তুই আমার স্বামীর ব্যাপারে উল্টাপাল্টা কেন বললি? তুই তো নিজেই বলতে ওই ছোট লোকের বাচ্চা তোর জীবনটা শেষ করে দিয়েছে। তুই যদি ওকে নিয়ে আরেকটা কথা বলিস তাহলে আমি ভুলে যাবো তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই আর কোনো কথা না বলে অন্য বান্ধবীদের নিয়ে রুম থেকে বেরিয়ে যায়।
সবাই ছাদে পার্টির ব্যবস্থা করেছে, আর নীলিমার বাবা মাও কিছু বলছে না। বেলা যত গড়তে লাগলো, নীলিমার কান্নাকাটিও তত বাড়তে লাগলো। আজ রাত 12টায় হারাতে চলেছে তার প্রিয় মানুষটাকে। না, আমি মাসুদকে কিছুতেই ডিভোর্স দেব না। ও যাই করুক, আমি ডিভোর্স লেটারে স্বাক্ষর করব না। এদিকে বিকেল পেরিয়ে রাত হয়। নীলিমা আজ দুপুরে ও রাতে কিছু খায়নি। অনেকেই ওকে জোর করছিল, কিন্তু ফলাফল শূন্য। রাত 11:50 নীলিমা রুমে ঢুকে নীলিমাকে ডাক দিল মাসুদ। মাসুদের চোখের আড়ালে নিজের চোখের পানি মুছে নিল নীলিমা। হ্যাঁ বলো, চলো ছাদে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজ যে তোমার খুশির দিন, তুমি কি খুশি নাও? হ্যাঁ, আজ আমার খুশির দিন, আজ আমি সত্যি অনেক খুশি। হ্যাঁ চলো। ছাদের দিকে হাঁটতে লাগলো নীলিমা আর মাসুদ। হঠাৎই নীলিমা মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। সাথে সাথে মাসুদ নীলিমাকে ধরে নিল। নীলিমা, নীলিমা, কি হচ্ছে তোমার? এমন করছো কেন? নীলিমা মুখে একটা হাসি নিয়ে, আমি কখনোই পারবো না ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে, কখনোই পারবো না তোমায় পর করে দিতে। তাই মাসুদের দিকে একটি বিষের শিশে এগিয়ে দিয়ে মাসুদের কোলে অচেতন হয়ে পড়ে নীলিমা। মাসুদের বুঝতে আর বাকি থাকে না নীলিমার কি হয়েছে। নীলিমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাথে নীলিমার মা বাবা আর পার্টিতে আসা সবাই যায় হাসপাতালে। নীলিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। ডাক্তার, আমার মেয়ে দেখুন, হাসপাতালে আনতে বেশি দেরি না হওয়ায় এই যাত্রায় বেঁচে গেছে। ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। আমাকে না উপহারকে দিন, আমরা তো শুধু চেষ্টাই করতে পারি। ডাক্তার, আমরা কি এখন ওর সাথে দেখা করতে পারি? এখন ওকে একটু বিশ্রাম দিন, 20 মিনিট পর ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ডাক্তার। 20 মিনিট পর সবাই একসাথে গেল নীলিমার সাথে দেখা করতে। কেন করলি মা এটা? আমাদেরকে একা করে চলে যেতে চাইছিলি? বাবা, আমি এমনটা চাইনি, কিন্তু কি করে পারতাম আমি মাসুদকে ডিভোর্স দিতে? আমি যে ওকে খুব ভালোবাসি। কখন এই কথা মাসুদকে বলেছিস? না, বলার সুযোগ পাইনি। তার আগেও তো ডিভোর্সের ব্যবস্থা করে নিয়েছে। নীলিমার চোখের কোণে জল। কে বলল মাসুদ তোকে ডিভোর্স দিচ্ছিল? মানে কি বলছে এগুলো? আজ তো আমাদের বাড়ি ডিভোর্স পার্টি হচ্ছিল। ডিভোর্স পার্টি কখনো দেখেছিস? আর শোন, মাসুদ তোকে তোর থেকে বেশি ভালোবাসে। তাহলে এসব কি ছিল? আর এই পার্টি? আজ তোর জন্মদিন ছিল দোস্ত। তবুও বাবা মাসুদ এখন নীলাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। ও আর আমায় ভালোবাসে না। আমি এখানে আছি, কিন্তু হ্যাঁ, মাসুদ আমাকে নয় তোমাকেই ভালোবাসে। সেদিন বিকেলে দেখা করা, কথা বলা, ফুচকা খাওয়া, এমনকি ডিভোর্সের কথাটা তোলাও ছিল একটা প্ল্যান, যাতে তুমি তাড়াতাড়ি মাসুদকে নিজের মনের কথাটা বলে দাও। তার মানে এসব মিথ্যা ছিল? হ্যাঁ মা। উনি কোথায়? ওনাকে দেখছি না যে। এখানে আবার উনিটা কি? আরে মূলনাটের গুরু, ও তো এখানে নেই। চলো আমরা সবাই বাইরে যাই। আর নীলিমা, উনিকে ভেতরে আসার সুযোগ করে দিন। হ্যাঁ, সবাই বাইরে চলো। এরপর সবাই বাইরে চলে গেল। মাসুদকে পাঠিয়ে দিল নীলিমার কাছে। মাসুদ মাথা নিচু করে এসে নীলিমার পাশে বসল। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। সে ভাবতে পারে নীলিমার সারপ্রাইজ দিতে গিয়েছে এত বড় কষ্ট দিয়ে দেবে। আজ নীলিমার এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করছে। অপরদিকে নীলিমা তাকিয়ে আছে তার একান্ত আপন ও প্রিয় মানুষের মুখখানির দিকে। নীলিমা এটা ভেবে শান্তি পাচ্ছে যে তাকে আর এই মানুষটিকে হারাতে হবে না। মাসুদ একবার নিচের দিকে তাকিয়ে নীলিমাকে সরি বলতে যাবে, ঠিক তখনই নীলিমা মাসুদকে শক্ত করে জড়িয়ে ধরে। মাসুদও তার একমাত্র আপন মানুষটিকে বুকে জড়িয়ে কেঁদে দেয়। কেন করতে গেলে এমন? ভয়ে, আপনাকে হারানোর ভয়। তোমার কিছু হয়ে গেলে কি হতো? তবু তো আপনার বউ হিসেবেই মরতাম। ডিভোর্স পেপারে তো আর সেই সই করতে হতো না। আর ডিভোর্স পেপারে সেই সই করা থেকে এই কাজটা আমার কাছে সহজ মনে হলো, তাই এটা বেছে নিলাম। তুমি না থাকলে আমার কি হতো? কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? কেন, আপনার নীলা আছে না? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। জানি আপনি আমাকেই ভালোবাসেন, বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল নীলিমা। আচ্ছা, তুমি আমায় আপনি আপনি করে কেন বলছো? কারণ আপনি আমার স্বামী, তাই। এতদিন তো তুমি করেই বলেছ, তখন আমি আপনাকে ভালোবাসতাম। তার মানে এখন আর ভালোবাসো না? বাসি, অনেক ভালোবাসি, আর তার থেকেও বেশি সম্মান করি। তা এখন থেকে আপনি করেই বলবো। তোমায় বুঝতে আমার আর আরেক জীবন লাগবে। তুই, তারপর তুমি, আর এখন আপনি করে বলছো। আগের কথাগুলো ভুলে যান না। আগে অহংকারের পর্দার কারণে আপনার ভালোবাসা বুঝতে পারিনি। প্লিজ আমায় মাফ করে দিন। আর কি বলছো? আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাইনি, কিন্তু তোমার সাথে যা করেছি তা সত্যিই ভুল হয়ে গেছে। তুমি দয়া করে আমায় ক্ষমা করে দাও। এই কথা শোনার পরেই নীলিমা মাসুদের বুক থেকে সরে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে। কি হলো? ওইদিকে বসলে কেন? কথা বলছো না কেন?
আমি আপনার উপর রাগ করে আছি। এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছেন আমায়, অনেক কাঁদিয়েছেন, আমায় একটু আদর করেননি। ও এই কথা, আসো বলেই মাসুদ নীলিমার মুখটা ধরে নিজের কাছে এনে কপাল আলতো করে চুমু খেলো। এবার খুশি? মেয়েদের ঠোঁটে চুমু দিলে শারীরিক লালসা বাড়ে, এতে ভালোবাসা বিন্দুমাত্র বাড়ে না। আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন তবে পরম আদরে তার কপালে একটি চুমু দিন। সে আপনার প্রতি ভরসা পাবে, বিশ্বাস বাড়বে, আপনাকে সম্মান করবে এবং অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসা 1000 গুণে বৃদ্ধি পাবে। এভাবে সারা জীবন আপনার এই বুকটাতে মাথা রাখতে দেবেন তো? কতদিন দেব তা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো তাই এই বুক শুধু তোমারই। দেখো, কখনো উল্টাপাল্টা কথা বলবে না। উল্টাপাল্টা কি বললাম? আমি কি আর সারা জীবন বেঁচে থাকবো নাকি? তো তোমায় কথা দিব কি করে যে আমার এই বুকটা সারা জীবনই তোমার জন্য? দেখুন, যেদিন মাথা রাখার জন্য আপনার এই বুকটা পাবো না, সেদিনই মাটিতে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়ে যাব। নীলিমা কথাটা বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল মাসুদকে, আর মাসুদও পরম আদরে নিজের ভালোবাসাকে আগলে নিল বুকের সাথে। আচ্ছা, তুমি একটু চিন্তা করোনি যে তোমার বাড়িতে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আর পার্টি দিচ্ছি, আর তোমার মা বাবা কেন বাধা দিল না? বা তুমি এতটুকু কি ভাবতে পারতে না যে ডিভোর্সটা যখন দেব তখন এত রাত করার কি আছে? কেউ কি রাত 12টায় ডিভোর্স পার্টির আয়োজন করে? আপনার কাছ থেকে ডিভোর্সের কথা শুনেই আমার দুনিয়াটা উল্টে গিয়েছিল, হারিয়ে ফেলেছিলাম সব চিন্তা শক্তি। আপনি খুব কষ্ট দিয়েছেন আমায়। মাসুদ নীলিমাকে বুকে জড়িয়ে, আমি খুব সরি, তুমি একটু সারপ্রাইজ দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছি। যাই হোক, আজ আমি আমার জন্মদিনের বেস্ট উপহারটা পেয়েছি, তা হলো আপনার ভালোবাসা। সত্যি এটা আমার জন্য অনেক। ভাবি, আমি কি একটু আসতে পারি? আপনারা আর বাকি রোম্যান্স বাড়িতে গিয়ে করেন। হ্যাঁ নীলা, আসো আসো। বাবা, ভাবি তো ভাইকে পুরো নিজের মধ্যে লক করে রেখেছেন। ভাই, ভয় নেই, আমি ভাইকে চুরি করবো না আপনার কাছ থেকে। নীলার কথা শুনে আমরা তিনজনই হেসে উঠলাম। আগের দিন যখন ভাই আমায় ফুচকা খাইয়ে দিচ্ছিল তখন আপনি আমার দিকে যে লুক দিচ্ছিলেন তা ভাবি খুব ভয় লাগছিল। আপনি আমার মাথায় না ফুচকার প্লেট মেরে দিন। হ্যাঁ, সেদিন খুব রাগ হচ্ছিল তোমার উপরে, কিন্তু এখন নেই। তা ভাবি, ভাইকে আপনি ভালোবাসার কথা বলেছেন নাকি আমি প্রপোজ করে দেব? করো, সমস্যা নেই, আমি জানি তোমার ভাই এখন শুধু আমারই। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো তিনজনের মধ্যে। তখনও নীলিমা মাসুদের বুকেই ছিল। আজ যেন এই বুকটা ছাড়তে ইচ্ছা হচ্ছে না নীলিমার। দুদিন লাগলো নীলিমার সম্পূর্ণ সুস্থ হতে। এতদিন মাসুদ তার পাশেই ছিল, নীলিমাকে নিজ হাতে খাইয়ে দিত, রাতে ঘুম পাড়িয়ে দিত। নীলিমা কখনোই মাসুদকে চোখের আড়াল হতে দেয়নি এই 2 দিন। রাতে যখন মাসুদ নীলিমাকে ঘুম পাড়িয়ে দিত তখন নীলিমা মাসুদের এক হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ত, যাতে ঘুমানোর পরেও মাসুদ তাকে ছেড়ে না যায়। মাসুদ রাতে ঘুমাতো না, নীলিমার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়েই রাত পার করে দিত সে। রাতে নীলিমার অজান্তেই কত চুমু খেয়েছে এই মায়াবী মুখখানিতে তা মাসুদ নিজেও জানে না। কি যেন একটা তাকে টান দিত, তার ভেতরটা কেন যেন বারবার নীলিমাকে আকর্ষণ করে। যাই হোক, মাসুদ এতটুকু বুঝে গিয়েছে যে তার দুঃখের জীবনটাতে অবসান ঘটেছে, আর তার একটা জীবনে পথ চলার একজন সাথী পেয়েছে যে এখন 1000 ঝড়েও তার হাত ছেড়ে দেবে না। নীলিমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়, সে এখন সম্পূর্ণ সুস্থ। নীলিমাকে সকালে খাইয়ে দিয়ে ভার্সিটি চলে যায় মাসুদ। অনেকদিন ভার্সিটিতে আসা হয় না বিধায় তাকে আগের পড়াগুলো সংগ্রহ করতে হয়, আর এতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। এর মধ্যে সে নীলিমাকে ফোন দেওয়ার কথাও ভুলে গিয়েছিল। বিকেলে বাড়ি ফিরে রুমে যায়, দেখে নীলিমা খাটের কোণে এক কোণে বসে আছে। মাসুদ ফ্রেশ হয়ে এসে নীলিমার সামনে একটি চেয়ারে বসে নীলিমার হাতটি ধরে। ওষুধ খেয়েছো? খালি পেটে কীভাবে খাবো? তুমি খাওনি কেন? আপনি তো আমায় এই কয়দিন খাইয়ে দিয়েছেন, তাই আর একা একা খেতে ইচ্ছা করলো না। আর এই কয়দিন তো তুমি অসুস্থ ছিলে, তার মানে আমি আবার অসুস্থ হলে আপনি আমাকে খাইয়ে দিবেন? কি বলছো এগুলো? হ্যাঁ। এই কি করছো? এখন তো আমার হাত কাটা, এখন আপনি খাইয়ে দিবেন? আরে পাগলি, আমি তোমায় 3 বেলায় খাইয়ে দেবো, এবার হয়েছে, এদিকে আসো, অনেক রক্ত পড়ছে। এরপর নীলিমার হাতে ড্রেসিং করে দিয়ে ব্যান্ডেজ করে দিলাম, তারপর ওকে খাইয়ে দিতে হলো। বিকালে ছাদে নীলিমাকে কোলে বসে গল্প করতে লাগলাম। নীলিমা মাসুদের বুকে মাথা এলিয়ে দিল। দুজনে বসে একসাথে সন্ধ্যার গোধূলি দেখলাম, যেমনটা আমার স্বপ্ন ছিল। রাতে নীলিমাকে খাইয়ে দিলাম, তারপর রুমে গেলাম। আমি জানি নীলিমা আর আমার সোফায় ঘুমাতে দেবে না। সামান্য খাইয়ে দেওয়ার কথা নিয়ে এইভাবে হাত কাটলো, সোফায় ঘুমালে কি জানি না কি করে, তাই আমিও আর সোফায় ঘুমানোর কথাটাই তুলিনি। আমি নীলিমার পাশে শুয়ে পড়লাম। নীলিমা নিজের মাথায় নিচ থেকে বালিশটা ফেলে দিল। এ কি, বালিশ ফেলে দিলে কেন? তুমি শোবে কিসে? আমি এখানেই শোবো বলে নীলিমা মাসুদকে জড়িয়ে বুকে মাথা রাখলো।
আজ থেকে এটাই আমার আশ্রয়স্থল। নীলিমার এই কথায় নীলিমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল মাসুদ। আপনার কাছে একটা আবদার করব। বলো। আমি একটা ছোট্ট পরিবারের স্বপ্ন দেখি। এখন আমার একটাই স্বপ্ন, বিকেল ঘুরিয়ে সন্ধ্যা আসবে, পশ্চিম আকাশে গোধূলি রং, আপনি আর আমি পাশাপাশি হাঁটছি, আর আমাদের দুজনের হাত ধরে হাঁটছে আমাদের আগামী দিনের আলো। আপনি কি দিবেন আমাকে সে আলোটা এনে? কি বলছি এগুলো? বলছিলাম কি, আমার একটা ছোট্ট বেবি লাগবে, প্লিজ না করবেন না। কিন্তু আমি তো এখনো পড়ালেখাই শেষ করিনি। তাতে কি হয়েছে? আমাদের কি কম আছে নাকি? আমি আর পড়ালেখা করব না, এখন একটা সুন্দর সংসার সাজাতে চাই। আপনি আমার মতো পড়ালেখা করেন, বাবা বিজনেস সামলালো, আর আমি বেবি নিয়ে থাকবো, প্লিজ না করবেন না। তো আমার বউটাই আবদার করলো, তা এখন তো আমাকে একটু দুষ্টামি করতে হবে। আপনার বউ তো আপনাকে না করলো না, তো চলো। তারপর আর কি, সেদিন থেকে শুরু মাসুদ আর নীলিমার সুখের সংসার। মাসুদ এতিম হলেও তার নিয়তি আজ তাকে আবার সব ফিরিয়ে দিয়েছে। হয়তো নিয়তি পারেনি তার মা বাবাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে, হয়তো পারেনি তার শৈশবের দিনগুলো ফিরিয়ে দিতে, কিন্তু আজ নিয়তি তাকে দিয়েছে একটি পরিবার। নীলিমার মা বাবা মাসুদকে অনেক ভালোবাসে, আর নীলিমা তো নিজের থেকেও মাসুদকে ভালোবাসে। নিয়তি হয়তো পারেনি তার ফাঁকা স্থানগুলো পূর্ণ করতে, কিন্তু নিয়তি তাকে একেবারে শেষ করেনি। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, উপরওয়ালার উপরে ভরসা রাখো, তিনি আপনাকে কখনোই নিরাশ করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। দেখা হবে পরবর্তী গল্পে, এবং এই ধরনের গল্পগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের এখানে নোটিফিকেশন যায়। সম্পাদনার দায়িত্বে ছিলেন সাদাত ভাই, আর কণ্ঠে ছিলাম আমি ইফতি। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।